রিফ্লেক্টিং রিভিলস হু ইউ আর। আমার নিজেকে খুঁজে পেতে রিফ্লেক্ট বা মিরর হেল্প করে। এন্ড নাম্বার 4, বয়লিং পটস ভার্সেস প্রেসার কুকার। আমরা এই দুইটা জিনিস চিনি। আমরা যখন কোনো একটা পটের মধ্যে বা পাতিলের মধ্যে পানি গরম দিই উইথ লিড, ধরেন ঢাকনা দিয়ে রাখি, ওভারফ্লোস এন্ড মেক্স এ ম্যাস। এটা যখন করে যায় অনেক, যে অনেক সময় দুধ আমরা যখন জাল দিতে চুলার মধ্যে দেই, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, হঠাৎ করে বয়েলড হয়ে একদম দেখা গেল সময় রাতের বেলা জার্নি করতে গিয়ে দেখা গেল কিচ্ছু দেখা যাইতেছে না সামনে, কারণ ওইটা স্ট্রেস স্টার্ট, কিন্তু আমার প্রবাহিত হইতে হবে ক্লাউডের মতো। কারণ জীবন তো আমার থেমে থাকলে হবে না। আমি কুয়াশাচ্ছন্ন করে ফেললে জীবনে আমি তো পথ পাবো না, আমার আশেপাশে কেউ পথ খুঁজে পাবে না। সিকোয়েন্স উইজডমটা এখানে কি? প্রসেস ইউর ইমোশন লাইক এ ক্লাউড, ডোন্ট লিভ ইন ইমোশনাল ফগ। ইমোশনাল ফগের মধ্যে আপনার ঢুকে থাকার দরকার নেই, এটা ক্লাউডের মতো প্রবাহিত, ফ্রি ফ্লো হতে দেন। ফায়ারউড ভার্সেস ওয়াইল্ড ফায়ার। ফায়ারউড কি করে? ইন এ ফায়ার প্লেস ওয়ার্মথ, লাইট এন্ড কন্ট্রোল এনার্জি। আমরা অনেক সময় ফায়ারউড জ্বালাই, আমরা ক্যাম্পিং করি, ওইখানে সুন্দর করে আগুন জ্বালিয়ে চারদিকে বসে খাওয়া দাওয়া করি। অনেক সময় আমরা এরকম ক্যাম্প ফায়ার গুলো করে থাকি। তো এটা কি করতেছে? আরো কন্ট্রোল এনার্জি। আর ওয়াইল্ড ফায়ার ইন দ্য ফরেস্ট মানে কি? ডিস্ট্রয় এভরিথিং ইন ইটস পাথ। মানে অ্যাঙ্গার বা আমার স্যাডনেস লেভেলে এমন জায়গায় চলে গেল যে সব ধ্বংস। আমি স্যাডনেসের জায়গায় স্যাডনেসকে এত গভীরে নিয়ে গেছি, উইদাউট হোপ এটা হয়ে গেছে ডিপ্রেশন। স্যাডনেস উইদাউট হোপ বিকামস দ্য ডিপ্রেশন। এখন আমি অফিসের কাজ করতে পারি না, বাসায় মনোযোগ দিতে পারি না, পড়াশোনা ঠিক মতো হয় না। তার মানে কি হচ্ছে? এটা ওয়াইল্ড ফায়ারের মতো হয়ে গেল, অথচ এটা ছোট্ট একটা আগুনের স্ফুলিঙ্গ ছিল, এটাকে আমি চাইলে ওই সময় দমন করতে পারতাম। সিকোয়েন্স উইজডম এখানে কি বলতেছে? অ্যাঙ্গার উইথ পারপাস ক্যান লাইট ইউর পাথ, উইদাউট পারপাস ইট বার্নস ইউর লাইফ। সো অ্যাঙ্গার যেটা পারপাসফুল, এইটা দিয়ে লাইট ইউর পাথ, আপনি সুন্দর করে আপনার জীবনের সবকিছুকে আলোকিত করতে পারেন। উইদাউট পারপাস ইট বার্নস ইউর লাইফ, আপনার লাইফটাকে আরো অনেক জটিল করে নিবে সেই জিনিসটা। তাহলে সেক্রেট রোলস অফ ইমোশন। এইবার আমরা একটা দারুণ জিনিস শিখবো, ইন্টারেস্টিং জিনিস, যে ইমোশন কি শুধু এই ক্যারি করলো ফ্লো করলো তা না। ইমোশন আমাদের জন্য সিগন্যালস। ইমোশন আমাদের জন্য এই যে অনেকগুলো রোল হিসেবে আছে, 4টা রোল নিয়ে ইমোশন আপনার কাছে আসে। দেয়ার আর 4 রোলস অফ অল ইমোশনস। রোল নাম্বার 1, সিগন্যাল, অ্যালার্ম বেল। যেমন আমাদের যখন ফায়ার অ্যালার্ম থাকে, হ্যাঁ, কোনো ইয়েতে যখন, তখন কি হয়? যখন অ্যালার্ম বাজে আমরা বুঝি যে কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে, আমাদের ইমার্জেন্সি হয়তো সিঁড়ি বেয়ে নামতে হবে বা ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নিতে হবে। সামথিং ম্যাটার্স টু মি। তার ইমোশন একটা সিগন্যালস। এইটাকে অন্য কিছু না হিসেবে আমরা যদি একটা সিগন্যাল হিসেবে দেখি, তাহলে ও আমাকে একটা অ্যালার্ম দিতেছে যে সামথিং ইজ হ্যাপেনিং। সেটা আগুন লাগা হোক, যে কোনো কিছু হোক, লাইফের কোনো একটা জায়গায় কিছু একটা হ্যাপেন হইতেছে, তো আমি অ্যাওয়্যার হই। এখন ওই সিগন্যালকে আমি প্রপারলি ইউটিলাইজ না করলে এটা তো আমার প্রবলেম। দেন ইমোশনস কামস অ্যাজ আ মিরর, মানে কি? রিফ্লেকশন। ইমোশন, ওই যে সাধু বাবার কথা বলছিলাম, নৌকাটা এসে ধাক্কা দিয়ে বুঝলো যে তার ভিতরে অনেক ক্ষোভ বা অ্যাঙ্গার আছে, তো ওইটাকে রিজলভ করতে হবে। হোয়াট এম আই অ্যাটাচড টু? আপনার মধ্যে ওই ইমোশনটা আছে মানে আপনি কিছুর সাথে খুব বেশি অ্যাটাচমেন্টে চলে গেছেন, বিধায় আপনার মধ্যে এই প্রচন্ড ইয়া হচ্ছে। যেমন ধরেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড 7 বছরের রিলেশন, এই 7 বছরের সম্পর্কে কেউ কাউকে হয়তো একজন একজনকে ধোকা দিয়ে চলে গেছে। এখন আর একজন ডিসাইড করলো ওকে ছাড়া আমার জীবন ওয়ার্থলেস, আমার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো দরকার নাই, কোনো কারণ নাই। তার মানে এই যে যে ইমোশন, এই যে যে স্যাডনেসটা এমন লেভেলে চলে গেছে, এখন সে পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ও তো একটা মানুষ, তো একটা মানুষের জন্য পৃথিবী হইতে পারে না, তাই না? একটা মানুষের জীবনে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশাল কার্যক্রম, সৃষ্টিকর্তার রোল আছে, অনেক কিছু হিসেবে তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠাইছে। তাকে যখন তুলে নিতে হবে, সেই সৃষ্টিকর্তাই ডিসিশন নিবে যে তাকে কখন তুলে নিবে, রাইট? এখন সে এই যখন ইমোশন এজ এ মিরর হিসেবে যদি সে দেখে আমার লাইফের এই স্যাডনেসটা, তার মানে হোয়াট আই এম অ্যাটাচড টু, আমি তার সাথে এমন ভাবে অ্যাটাচ। হ্যাঁ, সম্পর্ক ভালো ছিল, খারাপ হইতেই পারে, বিট রেট, আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে, কষ্টটাকে অ্যাকসেপ্ট করেন।
3 দিন কান্নাকাটি করেন, 6 দিন কাজে না যান, হ্যাঁ, কিন্তু একটা সময় কিন্তু এই কষ্টটা অটোমেটিক্যালি দেখবেন পাস হয়ে যাচ্ছে। তাহলে আপনি যখন এই যে মিররের সামনে এখন অ্যাটাচমেন্ট কি, যে আমাকে পরবর্তী রিলেশনে গেলে আমাকে এই এই জিনিসগুলোকে অ্যাওয়্যার থাকতে হবে, হয়তো তার সাথে আমার ফ্রিকোয়েন্সির ম্যাচ নাই, বিধায় এটা চলে গেছে, আমাকে আমার সামনে এমন কারোর সাথে আমার রিলেশন করতে হবে, এমন জায়গায় হয়তো আল্লাহ আমাকে নিবে যেটা আমার জন্য বেটার অফ, রাইট? তাহলে এই যে মিররের যে রিফ্লেকশন, এইখান থেকে দেখেন যে আপনার যে কষ্টটা, এই অ্যাটাচমেন্ট কিন্তু কি আপনাকে কোনো নেগেটিভ চরম লেভেলের খারাপ বিহেভিয়ারে নিয়ে যাচ্ছে কিনা। অ্যান্ড ইমোশন অ্যাজ এ টিচার, অ্যাজ এ রোল যদি চিন্তা করে দেখেন, ইমোশন কিভাবে আসতেছে, একটা টিচারের মতো, এই যে হুইসপার, টিচার হয়তো বলতেছে এই তোমার পড়ালেখা কিন্তু ঠিক মতো হইতেছে না, তুমি আরেকটু খেয়াল করো। এই টিচার হয়তো বাপ মাকে এসে আপনার নামে অভিযোগ দিচ্ছে, এটার মানে কি আপনার ভালো কিছু চাচ্ছে। তাহলে ইমোশন যখন ট্রিগার হচ্ছে, হোয়াট ইজ দিস ট্রাইং টু রিভিল, ওই ইমোশনটা থেকে আপনি মেসেজটা এটা নেন যে ইমোশন আমাকে কি শিখাইতে চাচ্ছে এটা থেকে। তার মানে আমি, আমাকে একজন একটা কথা বলছে, আমি তার বিনিময়ে তাকে একটা চড় দিয়ে দিছি, তার মানে আমার ইগো সেলফে একটা বড় ঝামেলা আছে, আমার ভিতরে একটা অহংকার আছে, তার মানে আমার অহংকারটা কমাইতে হবে। দ্যাটস এ পাওয়ারফুল মেসেজ। তো এরকম এজ এ টিচার ইমোশন আপনাকে প্রতি মুহূর্তে কোনো না কোনো মেসেজ দিবে, আপনি ওই মেসেজটা ক্যারি করতে পারলে আপনি মূলত আসলে পরিশুদ্ধ করতেছে ইমোশন ক্যান পিউরিফাইজ ইউ, নট ব্রেক ইউ। ওয়াটার, ইমোশন অ্যাজ লাইক ওয়াটার, ফ্লো হইতেছে, লেট ইট পাস, নট প্রসেস। আসবে, অনেক সময় কষ্ট লাগবে, খারাপ লাগবে, দিস ইজ ফ্রি ফ্লো, নদীর পানির মতো আসতেছে, আবার পানির জোয়ারের মতো চলে যাবে। মাঝখানে ওই পানি, আপনি খেয়াল করেন নদীতে বা সাগরে যখন আপনি গোসলে নামেন, আপনি কিন্তু চিন্তা করেন না পুরো নদীটা আমার, এই নদীর ভিতরে আমি ডুবে যাবো, এরকম তো আপনি চিন্তা করেন না। আপনি ফ্রি ফ্লো, যতটুকু আপনার দরকার গোসল করে আপনি চলে আসতেছেন। সেম এস ইমোশন আপনার মধ্য দিয়ে প্রবাহিত একটা নদীর মতো চলে যাচ্ছে, ও শেষ। কিন্তু এইটাকে ধরে মনে করতেছেন ইমোশনটাই আমি, অ্যাঙ্গারটাই আমি, এইটা তো ভুল চিন্তা। নদীতে নেমে কি বলেন, নদীটাই আমি। বাতাস যখন, এই যে বাতাসের মধ্যে আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা কি বলি অক্সিজেনটাই আমি। পানি যখন খাই বলি পানিটাই আমি। তাহলে ইমোশনের তো এরকম একটা জিনিস, যেটা ওই মুহূর্তে আসতেছে আপনার মধ্য দিয়ে চলে যাচ্ছে। একটা প্রচন্ড ঝড় বা বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে আপনি বাসায় যেতে দিয়ে ভিজলেন, আপনি কি বলেন আমি বৃষ্টি না, ফ্রি ফ্লো, বৃষ্টি বৃষ্টির মতো হইতেছে, চল। ইমোশন ইমোশনের মতো আসছে, আমি দেখবো যে এটা কি আমাকে কি সিগন্যাল দিচ্ছে, এটা এজ এ মিরর, এটার সামনে দাঁড়াইলে আমার কোনো গ্যাপ আমি খুঁজে পাই কিনা, তার মানে এটা আমাকে কারেকশন করার জন্য একটা মিরর হিসেবে আসতেছে। এজ এ টিচার ইমোশন আমাকে কোনো একটা মেসেজ দিচ্ছে কিনা, আমি যদি এগুলোর কিছুই না পাই খুঁজে, তারপরে ধরবো ইসে কমন একটা ইমোশন আমার মধ্যে দিয়ে পাস হচ্ছে, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আমরা আরো গভীরে ঢুকবো এখন। ইমোশনাল ব্লকেজ, 5 পাইপস অফ পেইন। ইমোশনকে আমরা যখন ব্লক করব, 5টা পাইপ আছে যেটার পাইপস অফ পেইন, এই 5টা পাইপের কারণে আমাদের পেইন হয়। নাম্বার 1, সাপ্রেশন, আই শুডন্ট ফিল দিস, আমার কেন কষ্ট হবে, আমি কেন এত টেনশন নিব, আমি কেন এটা করব, কেন এটা করব, এই যে আই শুডন্ট ফিল দিস, এটা হলো সাপ্রেশন, মানে আমার এটা হইতেই পারে না, না না। এই যে সাপ্রেস যখন করতেছেন আবার আপনার পাইপস অফ পেইন, এটা আপনার ব্লকেজ তৈরি করতেছে। তারপরে স্টোরি মেকিং, দিস অলওয়েজ হ্যাপেন্স টু মি, বুঝছি আমার ব্যবসা সারা জীবনে লস হবে, আমি তো ভালো মানুষ না, সবাই আমাকে প্রতারিত করবে, এটা করবে। তখন কি হইতেছে, দিস ইজ অলওয়েজ হ্যাপেন্স টু মি, স্টোরি মেকিং, এটা আপনার ভিতরে আপনি একটা পেইন বানাইতেছেন, পেইনের একটা প্রোডাকশন ফ্যাক্টরি বানাইতেছেন, প্রোডাকশন হাউস বানাচ্ছেন। তারপরে ব্লেম লুপ, দে মেড মি ফিল দিস ওয়ে, আরে বুঝছি ওই ফ্যামিলির সব খারাপ, ওই অফিসের সব খারাপ, ওইখানকার এরা, আমার অফিসের সব কলিগরা খারাপ, মানে তাদের উপরে ব্লেমটা দিচ্ছেন, বাট অ্যাঙ্গার হচ্ছে আপনার ভিতরে। নাম্বার 4, আইডেন্টিটি ট্র্যাপ, আই এম স্যাড পারসন, এগুলো হওয়ার কারণে আপনি ধরে নিছেন যে বুঝছি আমার জীবনটা দুঃখে গড়া, ওই যে তখন ওই যে স্যাড সং শুনতেছেন, আরো দুঃখের গান, আরো অন্ধকার করে আপনি ঘর রাখতেছেন, আলটিমেটলি আপনার কি হইতেছে, ইমোশন আরো, পেইন আরো, সাফারিং লেভেলে চলে যাচ্ছে। নাম্বার 5, পারফরমেন্স প্রেশার, আই মাস্ট স্টে হ্যাপি, না, হ্যাপিনেস পারসু করার জিনিস না, হ্যাপিনেস প্র্যাকটিস করার জিনিস। সো আই মাস্ট স্টে হ্যাপি, এটা কেন বলতেছেন, কেন আমার সাথে খারাপ ঘটবে, কেন এটা করলা, কেন এলোমেলো হবে, কেন বাসা নষ্ট করলা, নোংরা করলা, পারফরমেন্স প্রেশার, এই প্রেশারটা না, ফ্রি ফ্লো, যেভাবে আপনার ফ্রি ফ্লো করা দরকার করেন। ইউ আর নট ব্রোকেন, আসলে আমরা কেউই লাইফে ব্রোকেন না, ইউ আর ব্লকড। আমরা এই যে 5 ধরনের ইমোশনাল ব্লকেজ দিয়ে আমরা লাইফটাকে ব্লক বানাই ফেলছি, বিধায় আমরা ফ্রি ফ্লো, কোনো কিছু আমাদের মাথা দিয়ে ফ্রি ফ্লো হয় না, সব কিছুকে শক্ত করে ধরে লাস্টে দেখা গেল আমরা আমাদের লাইফটাকে সুন্দর করে ধরতে পারি না। সো দ্য 3 ইনভিজিবল ওয়্যার্স দ্যাট জেনারেট ইমোশনস, 3টা ইনভিজিবল ওয়্যার্স আছে, জেনারেটর আছে, যেটা ইমোশন জেনারেট করে। নাম্বার 1, এক্সপেকটেশন,
এই স্লাইডটা সবাইকে আমি বলবো যে একটু এক্সট্রিম মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা এখন আমাদের থার্ড লেয়ারের ডেপথে চলে যাব, একদম মানে এই ট্রেনিং এর কোর ফান্ডামেন্টাল একদম নাভি যেটা, সেখানে আমরা চলে আসছি। এখানে দেখেন থ্রি ইনভিজিবল ওয়ার্ডস, ইমোশন ইটসেলফ ইনভিজিবল, আর এটা ক্রিয়েশন হয় যেখান থেকে, এটাও ইনভিজিবল। এখানে তিনটা ই, এর আগে আমরা শুরুতে তিনটা ই পড়েছিলাম রেগুলার সাইকোলজি থেকে, আর এখন যেটা বলতেছেন এটা সিকোয়েস উইজডম থেকে। So the three E generator, number one expectations, number two enlightenment, and number three ego. তাহলে ইমোশন, বিশেষ করে সেকেন্ডারি ইমোশন, আমরা শুরুতে বলেছিলাম যে দুই ধরনের ইমোশন, একটা হচ্ছে প্রাইমারি ইমোশন আর একটা হলো সেকেন্ডারি ইমোশন। সেকেন্ডারি ইমোশন গুলো এই তিনটা ই থেকে জেনারেট হয়। নাম্বার ওয়ান এক্সপেকটেশন, আমি বলি এক্সপেকটেশন ইজ দ্য, মানে কি বলে এটা, নন প্রপার এক্সপেকটেশনকে বলবো নন প্রপার বা মানে আনপ্রসেসড এক্সপেকটেশন ইজ দ্য গ্রেটেস্ট থিপ অফ জয়, দ্য গ্রেটেস্ট থিপ। হোয়াট আই বিলিভ শুড হ্যাপেন, আমি এটা বলছি এটাই হবে, এটা হইতেই হবে, এটা বাধ্য। এই যে যে ওভার কনফিডেন্টলি যে এক্সপেকটেশন, দিস ইজ দ্য গ্রেটেস্ট থিপ অফ জয়। নাম্বার টু এনটাইটেলমেন্ট, হোয়াট আই বিলিভ আই ডিজার্ভ। এনটাইটেলমেন্ট মানে কি, এটা আমার অধিকার, এটা আমি পাবোই, বুঝছি, ও ও ও আমাকে বিয়ে করতেই হবে, ও এটা ছাড়া হইতেই পারে না, ওইটা করতেই হবে, ওর ওইখানে যেতেই হবে, ওর মানে বাধ্য। মানে আপনার মধ্যে এরকম একটা পাওয়ার এনটাইটেলমেন্ট ভিতরে বিরাজ করে যে আপনি এটা ডিজার্ভ করেন, এটা আপনারই, বাট পৃথিবীতে কোনো কিছু আপনার না, ট্রুলি স্পিকিং। ইগো, হু আই থিঙ্ক আই মাস্ট বি, আপনার ভিতরে আমি যেটা চিন্তা করি এটাই হইতে হবে, এরকম ভাবেই করতে হবে কাজটা। এই যে অফিসের এমপ্লয়ির ক্ষেত্রে হোক, এটা ওয়াইফের ক্ষেত্রে হোক, হাজবেন্ডের ক্ষেত্রে হোক, এরকম ভাবেই জিনিসটা করতে হবে। এই যে তিনটা জিনিস থেকে আমাদের মূলত সেকেন্ডারি ব্যাড লেয়ারের ইমোশন গুলো ক্রিয়েট হয়। আমরা আরো একটু প্রত্যেকটার একদম ডেপ ডাউনে ঢুকবো, মানে ডেপথে ঢুকবো, ডিপ ডাউন করে দেখবো। এক্সপেকটেশন, হোয়াট আই বিলিভ শুড হ্যাপেন, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা। দিস ইজ দ্য ইনভিজিবল কন্ট্রাক্ট আই হোল্ড উইথ লাইফ, পিপল অ্যান্ড মাইসেলফ। একটা ইনভিজিবল কন্ট্রাক্ট আমার ব্রেইনে আমি তৈরি করে রাখছি, কি দিয়ে, এটার নাম হলো এক্সপেকটেশন। একটা জেনারেটর বানাইছি যেটা প্রডিউস, বা একটা ফ্যাক্টরি বানাইছি ব্যাড ইমোশন প্রডিউসার। এই ফ্যাক্টরি নাম্বার ওয়ান কোনটা, এক্সপেকটেশন। এখানে দেখেন কি কি আছে, মাই পার্টনার শুড বি লয়াল, আমার পার্টনার এমক হইতে হবে, বিশ্বস্ত হইতে হবে, গুছায় থাকতে হবে, রান্না ভালো হইতে, মানে অনেকগুলো শুড আপনার পার্টনারের ব্যাপারে। তারপরে আই শুড সাকসিড বাই নাও, আমার এখনই এটা চাই, এখনই এই জিনিসটা হইতে হবে। পিপল শুড ট্রিট মি ফেয়ারলি, আমাকে ফেয়ারলি ট্রিট করতে হবে, আমাকে ভুল বুঝলে হবে না, আমাকে তুমি এইভাবে শ্রদ্ধা করতে হবে, ওইভাবে আমাকে তুমি সালাম দিতে হবে, আমাকে তোমার বুঝতেই হবে। পিপল শুড বি ট্রিট মি ফেয়ারলি, মানে আমি অমুক, তুমি বুঝো। এই যে অমুকটা কিন্তু ইগো সেলফ, দেখেন অরিজিনাল সেলফে পৃথিবীর সব মানুষ এক, সবাইকে আল্লাহ মোটামুটি সেম সোল দিয়ে সৃষ্টি করেছে। when reality breaks this invisible contract we feel, যখন এই যে যে কন্ট্রাক্ট ইনভিজিবল আমার ব্রেইনে, এই জেনারেটর এক্সপেকটেশনের, এটা যখন ব্রেক হইতেছে, বা এটা আমার লেন্সের সাথে জিনিসটা অ্যালাইন হচ্ছে না, সমানে সমানে আমি যেভাবে ভাবছি, যেভাবে আমার মাথায় সেটা হুবহু মিলতেছে না, তখন কি হইতেছে, অ্যাঙ্গার ফর ভায়োলেশন। ভায়োলেশন কি, আমি ভাবছি যে এটা এটা করবা, এটা এটা হয় নাই, অ্যাঙ্গার ফর্ম। দেখেন কোত্থেকে হইতেছে অ্যাঙ্গারটা, ওনার কাজে না, কিন্তু আমার এক্সপেকটেশনের ভুল লেয়ারের কারণে হইতেছে। তারপর স্যাডনেস ফর লস, তারপরে শেম ফর ফেইলিওর, ফিয়ার ফর আনসার্টেইনটি। দেখেন এগুলো সবগুলো হইতেছে এক্সপেকটেশন গ্যাপ থেকে। তাহলে সিকোয়েন্স উইজডম এখানে কি বলতেছি, ইউর শুড ইজ নট দ্য ইউনিভার্স ট্রুথ, এটাই যে হইতে হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ না, যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। আপনার যতগুলা শুড, এগুলো তো ইউনিভার্সালি শুধু আপনারই শুড, এটা ইউনিভার্সের শুড না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই জিনিসটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, 800 কোটি মানুষের লাইফের ফ্রেমিং 800 কোটি রকম, লাইফের শুড 800 কোটি রকম। তার মানে আপনি বাদে বাকি 700 কোটি 799 কোটি 99 লক্ষ 99,999 জনের সাথে আপনারটা অ্যালাইন হবে না। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে ওই এক্সপেকটেশন যে সব এইভাবে হবে, তখনই তো আপনার জেব, কারণ প্রত্যেকটা মানুষ তার অপারেটিং সিস্টেমে চলে, বিধায় আপনার বাকি এতগুলো মানুষের সাথে জিনিসটা
So your should is not the universal truth. This is number one. And number two, entitlement. What I believe, I desire. This is the ego's deeper layer. এইটা ইগোর একদম ডিপার লেয়ারে। অনেক সময় এটা আমরা ফিলও করি না, এটা কোত্থেকে হইতেছে, কেন, কিভাবে, বাট পারফর্ম করতেছে আমাদের ভিতরে। আই ডিজার্ভ রেসপেক্ট। আমি সম্মান ডিজার্ভ করি, কিন্তু ওরা আমার সম্মান দেয় না, আমি ওকে বাসায় আর যাবো না, ওইটা করে না, আমি ওইখানে চাকরি করুম না, এটা হয় না, অমুক না, এগুলো কিন্তু ইগো লেয়ার। সো আই ডিজার্ভ রেসপেক্ট, আই ডিজার্ভ লাভ, আই ডিজার্ভ কমফোর্ট, রেওয়ার্ড, আই ডিজার্ভ অ্যাটেনশন। যথেষ্ট অ্যাটেনশন দিচ্ছে না। When life doesn't give it, suffering appears. কেন আপনার অ্যাটেনশন লাগবে, কেন লাভ লাগবে, কেন রিওয়ার্ড লাগবে, এখন কি করবেন এগুলো দিয়ে? আলটিমেটলি কিছুই করবেন না, ওইটা আপনার ইগো লেয়ারের একটা মানে এন্টাইটেলমেন্ট। সো নট বিকজ লাইফ ফেইলড, বাট বিকজ ইউ এক্সপেক্টেড রিওয়ার্ড ফর ইউর রোল। আপনার ওই রোলের জন্য আপনি একটা এক্সট্রা এক্সপেকটেশনের লেয়ার তৈরি করেছেন, ওই লেয়ারের কারণে আসলে আপনার লাইফে ইস্যু হইতেছে। সো আই ডিড এভরিথিং রাইট, হোয়াই মি? আমি সবকিছু ঠিকভাবে করছি, তারপর বস তোমার কারণে আমার বকা দিল। হ্যাঁ, কেন দিবে এটা? এই যে হোয়াই মি, তারপরে কি বিকজ ইউ থট ডুইং রাইট আর্ন ইউ ইমিউনিটি ফ্রম পেইন। নো, আপনি রাইট কাজ করলেই সবসময় এটা রাইট ভাবে মূল্যায়ন হবে, রাইট ভাবে ভ্যালিডেশন পাবে, রাইট ভাবে এক্সপেকটেশন পাবেন, রাইট ভাবে মিলবে, রাইট ভাবে রেসপেক্ট পাবেন। নট নেসেসারিলি আরেকজন হয়তো অন্য একটা কিছুতে ফোকাস, রাইট ভাবে অ্যাটেনশন পাবেন, সে হয়তো খেয়াল করছে না, কিন্তু আপনি আপনার ট্রু সেলফে বিলং করেন, ওই এক্সট্রা ইগো লেয়ারটা ফেলে দিলে কিন্তু জিনিসটা সমাধান হয়। এন্ড নাম্বার 3, ইগো। দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস পার্ট। হু আই থিঙ্ক আই মাস্ট বি, দিস ইজ দ্য সেলফ ইমেজ অ্যাটাচমেন্ট। আই এম এ গুড পারসন, অনেকের ধরা আমি ভেরি গুড পারসন, আই এম এ পাওয়ারফুল কোচ, আমি বাংলাদেশের সেরা কোচ, অমুক পাওয়ারফুল। হ্যাঁ, তারপর আমি লয়াল ওয়াইফ, আমার মতো বিশ্বস্ত, এত ভালো। হ্যাঁ, তুমি আরেকজনের সংসারে যেয়ে দেখো খালি। এই যে যে মানে আমাদের একটা দম্ভ বা এই যে ইগো, হ্যাঁ, তাই আমি বললা তোমার সংসারটা করে গেলাম, ঠিক আছে, তো আই এম সাকসেসফুল, আমি সফল। হ্যাঁ, এই যে যে লেয়ার গুলা কি করতেছে, when something happens to shake that identity, কোন একটা কিছু ঘটছে, আমার যে এই যে ইগো লেয়ারের এই কথাগুলো, এগুলোর কোন একটার সাথে যখন অ্যালাইন হয় নাই, বিট্রেয়াল হইতে পারে, ফেইল হইতে পারে, হিউমিলিয়েশন হইতে পারে, ইউ ডোন্ট জাস্ট ফিল পেইন, ইউ ফিল আইডেন্টিটি ক্রাইসিস। জিনিসটা খেয়াল করছেন? আপনি ভালো ওয়াইফ, এটা তো আপনার ভালো, রাইট? এখন আপনি ভালো ওয়াইফ, আপনার হাজবেন্ড সে খারাপ, সে একটা খারাপ কাজ করে আপনাকে বিট্রে করলো, বুঝেন জিনিসটা? আপনি কেন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছেন? আইডেন্টিটি ক্রাইসিস তো ওনার, আপনার সোল যেটা সেটা তো ঠিক আছে। এখন উনি বিট্রে করেছে, আপনি আইডেন্টিটি ক্রাইসিসে যখন তখন বলবেন আই এম লয়াল ওয়াইফ, আমার সাথে এটা কেন হইলো, কেন? ওই যে দেখেন এক্সট্রা লেয়ার ওয়ার্কিং। আপনার মূল লেয়ারে আপনি তো ঠিক আছেন, প্রবলেমটা তো ওনার। তখন ওনার সাথে সেটেলমেন্টে যান, আপনি যদি ক্যারি করতে চান, ওনাকে সুযোগ দিতে চান, ক্ষমা করে বসেন, কথা বলেন, দ্যাটস ওকে। না হইতে চাইলে আপনি সেপার মানে কোন একটা স্টেপে আপনি চলে যান, কিন্তু এটাকে ক্যারি করার তো কোনো সুযোগ নেই। দ্যাটস ওয়াই এই যে যখন আপনি এইভাবে ফিল করেন, ইউ ডোন্ট জাস্ট ফিল পেইন, আপনি পেইন ফিল করতেছেন না। কিন্তু একটা বিট্রে করছে একজন আমার সাথে, আপনি বলবেন তাহলে আমি পেইন পাবো না? হ্যাঁ, পেইন পাবেন। একটা হলো পেইন পাওয়া, আর একটা হলো আই এম লয়াল ওয়াইফ, সেটা হলো আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাও, আমার সাথে কেন এটা হবে। And this is the ego part, who I think I must be. So that's why heartbreak feel like dying. যখন আমরা আইডেন্টিটিকে ওই ঘটনার সাথে অ্যালাইন করে ফেলি বা ওই ইমোশনের সাথে অ্যালাইন করে ফেলি, তখন আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। তখন আমার সাথে ওই খারাপ ঘটনা আমার শুধু হার্ট ব্রেক করে না, আমার মনে হয় আই ফিল লাইক ডাইং, মরে যেতে ইচ্ছা করে। মরে যেতে কখন ইচ্ছা করে? যখন আইডেন্টিটিটার উপরে আঘাত পড়ে। বাট ইটসেলফ আপনার আইডেন্টিটি তখনও আপনি অ্যাজ এ সোল ঠিকই আছেন, কিন্তু এক্সট্রা লেয়ার আইডেন্টিটি ক্রাইসিসে পড়তেছে। এক্সট্রা লেয়ারটা আপনার মধ্যে না থাকলে কোনো সমস্যা নাই, বরং ওই ধাক্কায় আপনার যদি ইগোর লেয়ারটা পড়ে যায়, এটা অনেক ভালো জিনিস আপনার জন্য। সো সিকোয়েস উইজডম এখানে কি বলতেছে? পেইন ইজন্ট অলওয়েজ ফ্রম রিয়েলিটি। পেইন বেশিরভাগ সময় রিয়েলিটি থেকে আসে না, ইটস ফ্রম দ্য ব্রেকিং অফ হু ইউ থট ইউ ওয়্যার। আপনার আইডেন্টিটির ইগো লেয়ারে ধাক্কা খাওয়ার কারণে ওই ইগো লেয়ারে পেইনটা হয়। জিনিসটা আমি সহজ করে বলি, দেখেন আমাদের লাইফের একটা পাথওয়ে আছে, ঠিক আছে? দিস ইজ দ্য পাথওয়ে, ধরেন এরকম একটা রোড, এই রোড দিয়ে আসলে
সেই যে চিকন একটা রোড আমার মতো সাইজের একজন যাইতে পারি এরকম। হ্যাঁ, দিস ইজ দ্য লাইফ রোড আপনি ধরেন। এখন এই যে লাইফ রোড বা এই দিক থেকে আমরা এরকম চিকন, এখন এইটুক রাস্তা আমার জন্য সাফিসিয়েন্ট, আমি সুন্দর করে এখান দিয়ে গন থ্রু করতে পারি, আসা যাওয়া করতে পারছি। কখন আমি পারবো না বলেন তো? আমার শরীরের স্ট্রাকচার বডি এরকম আছে, এখন যদি আমার ওয়েট আরো 20 কেজি বাড়ে, ভুঁড়ি বাড়ে, আমার আরো মোটা হয়ে যায়, অথবা দেখা গেল যে আমি এরকম 500টা ব্লেজার পরছি উপরে, এবার আমি সাইজে এতটুকু হয়ে গেছি, এইবার এই রাস্তা দিতে যাইতে কিন্তু আমার বহু কষ্ট হবে। বুঝছেন জিনিসটা? খুবই পাওয়ারফুল একটা লেসন। আমি কিন্তু আর ইজিলি যাইতে পারতেছি না, কারণ আমি ব্লক, আমি পুরা ব্লক, আমি সামনেও যাইতে পারতেছি না, পিছনেও না, কারণ আমার অনেকগুলো লেয়ার। কিন্তু আমার ট্রু সেলফ কিন্তু ইট সেলফ, মানে ট্রু সেলফ ফিটনেসে আছে, ট্রু সেলফ কিন্তু ফ্ল্যাট। তাহলে আমরা লাইফে মুভ করতে পারি না, স্ট্রাক হয়ে থাকি, ব্লক হয়ে থাকি, বিকজ আল্লাহ তাআলা যেই লাইনটা তৈরি করে দিছে, এই লাইন দিয়ে আপনি যদি অ্যাজ এ সোল, আল্লাহ তাআলা যেই পিউরিটি দিয়ে আপনাকে তৈরি করছে, ওই পিউরিটি ফর্ম থেকে আপনি লাইফে চলেন, আপনার লাইফে কোথাও আপনি আটকাবেন না, কোথাও আপনি একবারের জন্য ব্লকিং ফিল করবেন না। কিন্তু ব্লকিং ফিল করেন আপনি এক্সট্রা অনেকগুলো লেয়ার মাঝখানে দিয়ে ওই রাস্তা দিয়ে যাইতে যান যখন, তখন আপনি যেতে পারেন না। তাহলে ইটস ফ্রম দ্য ব্রেকিং অফ হু ইউ থট ইউ আর, আপনার মধ্যে চিন্তা দিয়ে অনেকগুলো ইগোর লেয়ার দিয়ে আপনি এত বড় দৈত্য হয়ে গেছেন, বিশাল। রাস্তা ইটসেলফ লাইফের পাথ হয়ে ততটুকুই। এবার যাইতে গিয়ে আপনার দেখা গেল যে ওয়াল ভাঙতে হচ্ছে, যাইতে গিয়ে রাস্তাঘাট, ওই যে আমরা যখন বিশাল ইয়া মুভিগুলো দেখি, দেখবেন যে গডজিলা টাইপ বিশাল থাকে, ও একটা পাড়া দিলে পুরো শহরের বিল্ডিং ভেঙে যায়, এত বড়, এরকম এরকম চলে। এখন আপনি এরকম লেয়ার দিয়ে বিশাল বড় দৈত্য হয়ে গেছেন, আপনার লাইফের পাথ হয়ে ইটসেলফ আল্লাহ যেটা বানাই দিছে, আল্লাহ ওই পাথ হয়ে দিয়ে বলছে না, সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায় দেয় না, সে কোরআনে সুন্দর করে বলছে। তার মানে সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা নাই, বাকি বোঝাগুলো সবগুলো আপনি মাথার মধ্যে নিছেন, উনি সিম্পল করে আপনাকে সৃষ্টি করছে, কোনো বোঝা নাই আপনার লাইফে, ফ্রি অ্যান্ড ফ্রিডম। সবগুলো বোঝা আপনি মাথার মধ্যে নিয়ে এবার বলতেছেন এত বোঝা কেন আল্লাহ আমারে, তুমি খালি এত বোঝা দিতেছো কেন? পুরা বোঝাটা আপনার ইগোর লেয়ার। ইউ হ্যাভ টু ফিল ইট। আমি জানি না বুঝাইতে পারলাম কিনা, দিস ইজ সো ভেরি পাওয়ারফুল। বুঝতে পারলে আপনার বোঝা কিচ্ছু থাকার কথা না, মানে খালি পরতে পরতে বোঝাটা ফেলে দিলে আপনি ফ্রেশ, আপনার সোল সেই মানে পিউরিটি, লাইক আ চাইল্ড, চাইল্ড লাইক পিউরিটি নিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন। এখন চাইল্ডের সাথে আপনার ডিফারেন্স কোনটা? চাইল্ড হচ্ছে আনকনশিয়াস পিওর, অনেক কিছু বোঝে না, আপনি কনশিয়াসলি পিওর। দেখেন তো কি চমৎকার করে আপনি তখন লাইফে অপারেট করছেন। এবার আসেন, সিকোয়েন্স ইমোশনাল ইকুয়েশন বানাইছি আমি একটা। এই ইমোশনাল ইকুয়েশন আমি দেখাইছি, এই ইকুয়েশনে ইমোশন ইকুয়ালস এক্সপেকটেশন বিয়োগ হচ্ছে রিয়েলিটি আর টাইমস ইগো ইনভলভমেন্ট। এক্সপেকটেশন মানে কি? যেটা আমি এক্সট্রা লেয়ার থেকে পাইতেছি, যে আমাকে সম্মান পাইতে হবে, শ্রদ্ধা এটা পাইতে হবে, এরকম অনেকগুলা নিজের মনের অজান্তেই কতগুলা জিনিস আমার ভিতরে রয়ে গেছে। তাহলে এইটা থেকে রিয়েলিটিটা বাদ গেলে, মানে আমার যেটা পাওয়ার চিন্তা সেটআপ, এটা থেকে কম পাইলেই আমার ওয়াইফ মানে এরকম একটা, আমি তার কাছে এরকম একটা মানে বিশাল কিছু থাকুক, উঠতে বসতে সম্মান করবে। হ্যাঁ, এই যে যে লেয়ার, এবার যখন ওইটা পুরোপুরি ম্যাচ করতেছে না রিয়েলিটিতে, কি হলো? ইমোশনাল মিস ম্যাচ হইলো। তারপরে কি? ইগো ইনভলভ। এবার তো ইগোর তো বিরাট একটা দৈত্য আমার সাথে আছেই, মানে আমার সোলটা অনেক ছোট, কিন্তু ইগো নামক একটা দৈত্য আছে, যেটার কারণে আমি ইজিলি কোনো জায়গা থেকে পাস হইতে পারি না, এরকম করে চলি। তাহলে ইগো ইনভলভ হইলো হাউ অ্যাটাচড আই এম টু বিং রাইট, আমি অলওয়েজ রাইট। হ্যাঁ, আপনি যে ভুল হইতেই পারেন না এটা আপনার মাথায় নেই, হইতে পারেন। রেসপেক্ট, আই এম অলওয়েজ রেসপেক্টেড, আই এম প্রোটেক্টেড। এই যে দেখেন লেয়ার, এগুলো কিন্তু সব লেয়ার। সো ইফ দেয়ার ইজ নো ইগো ইন দ্য ইকুয়েশন, ইউ ফিল ইট, ইউ রিলিজ ইট, ইউ টার্ন টু দ্য ক্লারিটি। যখন এই জায়গায় ওই লেয়ারটা নাই, এক্সট্রা লেয়ার নাই, তখন কি হইতেছে? ইউ ফিল ইট, আমার কষ্ট হবে, দুঃখ হবে, ইটস ওকে, আমি রাইট ওয়েতে পারফর্ম করবো, আমি পিওর ওয়েতে পারফর্ম করবো, আমি প্রপার ওয়েতে পারফর্ম করবো, যেভাবে আমাকে রিলিজিয়ন শেখায়, যেভাবে এনলাইটেন স্টেজে আমাদের মহামনীষীরা বা সাহাবারা, নবী রাসূলুল্লাহ যেভাবে চল, তখন আপনি ওই লেভেল থেকে জিনিসকে চিন্তা করতে পারবেন। ইউ রিলিজ ইট অ্যান্ড রিটার্ন টু দ্য ক্লারিটি, ওই যে আপনার সোলের কাছে ফেরত আসলেন। ইফ ইগো ইজ হাই, ইউ ফিল ইট, ইউ হোল্ড ইট অ্যান্ড স্পাইরাল, এটা আরো বড় করা। দেখছেন কিভাবে আমরা একটু এরকম একটা নেগেটিভ স্পাইরালের মধ্যে চলে যায়। দ্যাটস ওয়াই টু পিপল ক্যান ফেস দ্য সেম বেট্রায়াল, ওয়ান হিলস অ্যান্ড দ্য আদার্স হার্ডেন্স। সেম ঘটনা ঘটার পরে একজন হিল করে ফেলে, আর একজন হার্ডেন্স, সে একদম কঠিন সিচুয়েশনে পৌঁছায় যায়। হোয়াট ইজ দ্য ইগো ইন সিকোয়েস? দিস ইজ দ্য, আমি জানি যে $1,000,000 কোয়েশ্চেন আজকের ক্লাসে, তাহলে ইগো জিনিসটা কি?
ইগো নিয়ে তো বহু কথা শুনছি। ইগো নিয়ে আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো ট্রেনার, ইভেন আমার অনেক মেন্টররাও এটা নিয়ে বলছে যে ইগো একটা লেভেল পর্যন্ত আসলে থাকা দরকার আছে। কিন্তু আমি পুরো ইগোর ডেফিনেশনকে সায়েন্টিফিক জায়গা থেকে আমি নিয়ে আসি একদম সফটওয়্যারের জায়গাতে, যেহেতু আমরা কোডিং নিয়ে আমার নেক্সট পুরা জার্নিটা আমি সাজাচ্ছি, পুরা লাইফ প্ল্যানটা। তো ইগো ইকুয়ালস এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম। ইগোকে অনেকে রাগ করে ইগো বুঝাইতে বলে ইভিল গোয়িং অন, শয়তান যাতায়াত করা। বাট ওই ল্যাঙ্গুয়েজ আমরা না যাই, আমরা সাইন্টিফিক্যালি জিনিসটা বুঝি। এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম, অ্যাজ এ সোল আপনি যখন পৃথিবীতে আসছেন একটা বাচ্চা, আপনাকে একটা নাম দেওয়া হয়েছে, তার মানে কি এক্সটার্নাল জেনারেটেড ইগো অপারেটিং। এই যে নামটা দেওয়া হলো, এই নামটা এখন একটা, এই যে কোচ কাঞ্চন নাম দেওয়া হয়েছে, কোচ কাঞ্চন ধরে গালি দিলে গালিটা আমার শরীরে লাগে। কিন্তু আপনি ভাবেন তো কোচ কাঞ্চন নাম কে দিচ্ছে? আমার মায় দিছে বা বাবাই দিছে, অথবা আমার নাম তো মূলত ইলিয়াস কাঞ্চন ছিল, আমি কোচ কাঞ্চন দিয়ে ব্র্যান্ড নেম বানাইছি। ওকে, যেই দেখ এখন এটা কার? আমার নাম। হ্যাঁ, দিস ইজ ইগো এক্সটার্নাল জেনারেটেড, মানে এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম। এক্সটার্নাল থেকে আমার ব্রেইনের ভিতরে এই নামটা দিয়ে বুঝাইছে এটা তোমার। কিন্তু ইলিয়াস কাঞ্চন তো বাংলাদেশে আরো আছে, বহুত আছে। হ্যাঁ, ওয়ার্ল্ডেও হয়তো আরো অনেক থাকবে। বা আপনার নাম যেটা, আপনার নাম রায়হান, রায়হান নামে তো অনেক আছে। আপনার নাম রাকিব, রাকিব নামেও তো অনেক আছে। কিন্তু এই যে এক্সটার্নাল, আপনাকে নাম দিল, আপনি একটা চাকরিতে গেলেন, আপনাকে পদবি দিল, আপনি স্কুলে গেলেন, আপনাকে একটা সার্টিফিকেট দিল, আমি পিএইচডি হোল্ডার। হ্যাঁ, এই যে শরীর এক্সটা কিন্তু একটা দানব, বিশাল দানব বড় হইতেছে। দেখেন, আপনি টাকা পয়সা হইলে আমি বিলিয়নিয়ার, হ্যাঁ, আরো দানব বড় হইলো। এইভাবে দেখেন, এই পুরো জিনিসটাই কিন্তু এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম। যেটা যে বাচ্চা শিশু ছিলেন, আপনি একটা ভাষা শিখলেন, ইংলিশে ফুংফাং, আমি কথা বলতেছি হয়তো 10টা ওয়ার্ডের মধ্যে 11টা ভুল বলতেছি, আপনি হিসাব করতেছেন না, এটা উচ্চারণ ফি বলতে হবে, তুমি পি বলতেছো কেন? এই যে একটা ইগো চলে আসছে যে আমি শুদ্ধ ভাষায় কথা বলি। বাংলা বলতে গিয়ে আমি অস্ত্র বলতেছি, আপনি বলতেছেন এটা অস্ত্র না অস্ত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে যখন বলতেছি, একজন বলতেছে তথ্য, বলতেছে তথ্য, এটা তথ্য হবে, আমি বলতেছি ওই তথ্য তো ওকার দেওয়া নাই, না না উচ্চারণ তথ্য। তুমি বাংলা উচ্চারণ পারো না, কি ট্রেনার হইছো? এই যে ধরেন, এই যে প্রত্যেকটা লার্নিং, প্রত্যেকটা অর্জন, এইগুলো কিন্তু সব এক্সটার্নাল জেনারেটেড। অ্যাজ এ সোল আল্লাহর কাছে কিন্তু আপনি শুদ্ধ ভাষা ইংলিশ বলেন, শুদ্ধ বাংলা বলেন, আর এই ইমোশনাল কিচ্ছুর দাম নাই আল্লাহর কাছে। দাম অ্যাজ এ সোল উনি যেই কাজে পাঠাইছে সেই পারফরমেন্স দিচ্ছেন কিনা, দ্যাট ইজ দ্য অনলি গোল। আমরা এত লেয়ার যোগ করছি, আপনি বিলিয়নিয়ার কিনা এই টাকা দিয়ে বেহেশতে যেতে পারবেন না, টাকা দিয়ে স্বর্গে যেতে পারবেন না। কিন্তু তার মানে খেলাটা এখানেই যে আমাকে এই লেয়ার ফেলা। তাহলে এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম, এটা মুখস্থ করে ফেলেন। এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম, এই যে ইগো, এই এক্সটার্নাল দেখেন কত কিছু, যে দামি জামা পড়তে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, ইটসেলফ আমি নিষেধ করতেছি না, আমি বলতেছি না মিনিমালিজম ফলো করেন, ডিটাচমেন্টে চলে যান, বুদ্ধিজম। আমি বলতেছি যে ফলো করেন, পরেন জামা, বাট ডোন্ট অ্যাটাচ উইথ ইট। এখন আপনি যখন হোয়েন আই ওন দ্য র্যাডো ঘড়ি, র্যাডো ঘড়ি ওনস মি। আপনি যখন হোয়েন ইউ ওন দ্য বিল্ডিং, বিল্ডিং ওনস ইউ। হোয়েন ইউ ওন দ্য টি শার্ট, টি শার্ট ওনস ইউ। আপনি যখন মনে করতেছেন এটা আমার, ওই জিনিস আপনার পুরো দখল নিয়ে নিচ্ছে। এই জমি আমার, এই বাতর আমার, এই জায়গা থেকে এই সীমানা আমার, আমি ঘরে খাবার দেই, আমি টাকা রোজগার করি, এটা আমার টাকা, এটা আমার অমুক। যতগুলো জিনিস আপনি আপনার বলতেছেন, এই সবগুলা জিনিস উল্টা আপনার দখল নিতেছে। কি প্যারাডক্স চিন্তা করে। দিস ইজ দ্য প্যারাডক্সিক্যাল পার্ট অফ সিকোএস। আমরা যেই ম্যাথোলজি বানাইতেছি, এটাতে দেখবেন যে লাইফের প্রত্যেকটা কম্পোনেন্ট, জটিলতাগুলো কি সুন্দর করে করে আমরা প্যাচ খুলে দিচ্ছি। এখন খেয়াল করে দেখেন, এই যে এক্সটার্নাল জেনারেটেড, আপনি অ্যাজ এ সোল জিরো, কিন্তু অনেকগুলো জিনিস দিয়ে আপনাকে এত দানব বানাইছি আমি। ইটস দ্য ফলস সেলফ ক্রিয়েটেড বাই দ্য সোসাইটি, ইওর রোলস। আমি একজন কি বলে ভালো ওয়াইফ, হ্যাঁ, আমি একজন টিচার, শিক্ষক, তুমি আমার উপরে এত বড় কথা বললা। আমি একজন লিডার, জানো আমার 10 লাখ ফলোয়ার। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন সেলিব্রিটি। এই যে দেখেন, এই রোলগুলা কি করতেছে, এক্সটার্নাল একটা ফলস ইগো ক্রিয়েট করতেছে আপনার মধ্যে, এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম। এই জন্য আপনার লাগবে কোচ খানসন অপারেটিং সিস্টেম। ইউর স্টোরি, আই ওয়াজ বিট্রেড, হ্যাঁ, ইউর লেভেলস, আই এম ব্রোকেন, অথবা আই এম বিলিয়নিয়ার। এই যে লেভেল, এটা কি আপনার লেভেল, আইডেন্টিটি। ইউর এক্সপেকটেশন, দে শুড লাভ মি, তারা দে শুড রেসপেক্ট মি। আমি ওই বাসায় যাবো, আমাকে এই সম্মান না দিলে আমি যাবো না, ওইটা না করলে আমি যাবো না। এগুলো সবই কিন্তু এক্সটার্নাল জেনারেটেড। এটা আপনি হয়তো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো পুরা এডুকেশন সিস্টেম আমাদের মধ্যে এই লেয়ারগুলো ঢুকাই দিচ্ছে। we need to subtract everything, because এগুলো কোনোটা নিয়ে আপনি যেতে পারবেন না। যদি এগুলো কোনোটা নিয়ে আপনি আমার সাথে চ্যালেঞ্জে আসেন, একটা নিয়েও আপনি যেতে পারেন কোনো ভালো কাজ ছাড়া, অন্য কোনো কিছু সব
বা ভালো কাজের জিনিস ছাড়া আপনার কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট, কোনো টাকা, কোনো কিছু, কোনো রোল, আমি আই এম দ্য সিইও, আমি অমুক, কিচ্ছু নিয়ে আপনি যেতে পারবেন না। সো সিকোয়েস কি বলতেছে? সেইজ ইগো ইজ নট হু ইউ আর, ইটস হু ইউ থিঙ্ক ইউ নিড টু বি টু সার্ভাইভ। এটা আপনি না, এইটা আপনাকে দেওয়া হইছে ব্রেনে, আশেপাশে থেকে দেওয়ার পর আপনি ভাবতেছেন আমি এইটা। and this is the ultimate shocking truth of our life. আমরা আমাদেরকে হারাই ফেলছি, যার কারণে এগুলো সব আপনাকে দেওয়ার পরেও আপনি ফিল করেন আমি কই, নিজেকে কোথায় যেন আপনি খুঁজে পান না, নিজেকে যেন কোথায় দেখতে পান না, মানে আমাকে হারাই ফেলছি। টাকা হয়, সেলিব্রিটি হন, সব আপনি পাওয়ার পরে দেখেন আপনি নাই, বিকজ আপনি নামে যে ছোট্ট লাইটটা দিয়ে পৃথিবীতে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিল, এই লেয়ারগুলো দিয়ে এগুলো এমন ভাবে ঢেকে গিয়েছে বিধায় আপনার ফাংশন আর নাই, আপনার আলো আপনি আর দেখেন না। অনেক আলোর নিচে দাঁড়ান, অনেক সেলিব্রেশন আপনি পান, অনেক আলোকিত স্টেজ আপনার জন্য তৈরি হয়, কিন্তু আপনার ভিতরের আলোটা অন্ধকারে পরিণত হয়েছে বিকজ অফ দ্য ইগো লেয়ার, এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম। অথচ এই লেয়ারটাকে যদি আপনি ফেলে দেন, ইগো ইজ নট হু ইউ আর, ইটস হু ইউ থিঙ্ক ইউ নিড টু বি সার্ভাইভ। আপনি ভাবতেছেন অ্যাজ এ টিচার আমি সার্ভাইভ করব, অ্যাজ এ অমুক, অ্যাজ এ অমুক, না, ইউ হ্যাভ টু সার্ভাইভ অ্যাজ এ সোল। এবং সোল হিসেবে সার্ভাইভ করলে আপনি সোল হিসেবেই পৃথিবী কিন্তু চলে যাবেন। তো ক্যান আই বি ইগো ফ্রি, একটা প্রশ্ন আসবে, তাহলে কি আমি ইগো মুক্ত হইতে পারবো? নট পার্মানেন্টলি, ইউ আর এ হিউম্যান, হিউম্যান মেক্স all human makes wrong things or bad behavior, এটা হবে, নট পার্মানেন্টলি আমরা ফ্রি হইতে পারবো। বাট ইউ ক্যান বি ইগো অ্যাওয়্যার, ইগো লেস ইন আইডেন্টিটি। আপনি পুরোপুরি ফ্রি হইতে পারবেন এটা আমিও বলি না, বা এটা নিয়ার টু ইম্পসিবল, এটা হয়তো মুনি ঋষি বা নবী রাসূল যারা ছিল তাদের ক্ষেত্রে এটা হয়েছে। বাট ইউ ক্যান বি ইগো অ্যাওয়্যার, যে আমার পদ কিন্তু আমি না, আমার ডেজিগনেশন আমি না, আমি ওয়াইফ, আমি বাবা, আমি টিচার, কোনোটাই আমি না। ইউ আর অনলি ইউর সোল। সব লেয়ার গুলো বাড়তি, এগুলো পৃথিবীতে আসার পরে এই লেয়ার গুলো একটার পর একটা হয়েছে। দেখেন কোনোটা জন্মের সাথে সাথে আপনি নিয়ে আসেন নাই, সবগুলো এক্সটার্নাল জেনারেটেড অপারেটিং সিস্টেম। এই ওই লেয়ার দিয়ে যত অপারেট করতেছেন তত আপনি নিজেকে হারাই ফেলতেছেন, নিজের থেকে দূরে চলে যাচ্ছেন। সো কাম ব্যাক টু ইউর সোল এন্ড অপারেট ফ্রম ইউর ট্রু সেলফ, অপারেট ফ্রম ইউর সোল সেলফ। তখন দেখবেন পৃথিবী অনেক আলোকিত, অনেক সুন্দর, কারণ আপনি তখন এজ এ লাইট পৃথিবীকে আলোকিত করছেন। So you cannot delete ego, but you can detach from it. You stop acting from ego even when it bees it. তার মানে আমি কি তাহলে এজ এ বিজনেস কোচ বলতেছি, হ্যাপিনেস কোচ বা যাই বলতেছি, আমার একটা ডেজিগনেশন আছে, তাহলে এটা কি ইগো? না, এটার সাথে আমি অ্যাটাচ না। কালকে এই পদবি আমার চলে গেলে আমার কোনো সমস্যা নেই, এটা থাকলেও আমার কোনো সমস্যা নাই। এটা অনেকটা ওই যে নদীতে গোসল করার মতো, নদীতে গোসল করব মানে ডুবে যাব না। এই আইডেন্টিটিতে ডুবে গেলে আপনি শেষ। যখন বলবেন এই আইডেন্টিটি আমার, তখন আইডেন্টিটি আপনাকে ওন করবে। যখন বলবেন এই বাড়ি আমার, তুমি আমার বাড়িতে থাকো, তখন বাড়ি আপনার মালিক হইলো, আপনি বাড়ির মালিক হইলেন না। দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। ইভেন বিট্রেয়াল বিকামস পেইনফুল বিকজ অফ অ্যাটাচমেন্ট। পার্টনার বিট্রেস ইউ, ইউ ফিল অ্যাংরি। হোয়াই? I feel disrespected, I feel I wasn't enough. তারপরে they broke my image of love, they were my person, তারা আমার ছিল, এই লোকটা তো আমার, তাকে ওন করছিলাম। যখন আপনি কাউকে ওন করেন, সে আপনাকে ওন করে, আসলে আপনি তাকে ওন করেন না। যে কোনো কিছু, এই গেঞ্জি আমি যখন ওন করি, আসলে গেঞ্জি আমাকে ওন করছে। এই ঘড়ি আমি যখন ওন করে ফেলছি, ঘড়ি আমাকে ওন করছে। কোনো কারণে ঘড়ি হারালে আমি 3 দিন ইয়া করব, দেখা গেল ঘুমাইতে পারবো না। So all of these are ego attachment, control, ownership, identity, image, all are ego attachment. You are not angry at their action, you are angry because it shock your constructed world. আপনার একটা নিজস্ব ভিতরে ইগো ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ডের সাথে যখন ম্যাচ করে আপনার ভাল লাগে, ম্যাচ না করলে আপনার অ্যাঙ্গার, স্যাডনেস, ডিসগাস্ট, নানান ধরনের সেকেন্ডারি ব্যাড ইমোশন গুলা ফর্ম করা শুরু করে। Subtracting ego doesn't make you betrayal, okay, it gives you back your power. এখন বিট্রায়াল, খারাপ ঘটনা আপনার সাথে হইলে আপনার খারাপ লাগবে না, ইটস ওকে, এটা লাগবে। কিন্তু আমি যেটা বলতেছি যে ট্রু সেলফের খারাপ লাগা এক্সটার্নাল লেয়ারটাকে বাদ দিয়ে। মোর ক্লারিফিকেশন, আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। ইউ আর নট জেলাস, ইউ আর আফ্রেড অফ বিং ফরগটেন। এই জেলাসি অফেন মাস্ক, এই জেলাসি বা হিংসার ভিতরে অনেকগুলো জিনিস আছে।
ফিয়ার অফ লুজিং সিগনিফিকেন্স, আপনি আরেকজনকে যখন ভালো জায়গায় দেখতেছেন তখন মনে করতেছেন আচ্ছা আমি তো গুরুত্বহীন হয়ে যাচ্ছি। ফিয়ার অফ নট ম্যাটারিং, ফিয়ার অফ বিং ইনভিজিবল, আন্ডারনিথ এভরি জিলাস থট ইজ এ ক্রাই, প্লিজ সি মি, প্লিজ ভ্যালু মি। প্রত্যেকটা জেলাসি বা হিংসার পিছনে প্লিজ আমাকে ভ্যালু দাও, তোমরা কোচ কাঞ্চনের কেন ভ্যালু দিচ্ছ, আমি সামথিং ইম্পর্টেন্ট, ওই যে ইগো কথা বলতেছে। সো সেলফ হেল্প ইন্ডাস্ট্রি ওপেন সেইজ, বিভিন্ন আমার মেন্টর বা অনেকেই দেখবেন বলবেন ইউ নিড সাম ইগো টু সার্ভাইভ। দিস ইজ অ্যাবসলিউটলি ফলস। ফর সেলফ রেসপেক্ট, ফর সেলফ ওয়ার্থ তোমার ইগো লাগবেই। দিস ইজ পার্শিয়ালি ট্রু ইন সাইকোলজিক্যাল লেন্স বাট কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সিকোয়েস ফিলোসফি। আমরা কোচ কাঞ্চন অপারেটিং সিস্টেমের যে ফিলোসফিক্যাল লেন্স, ওইখানে আমাদের জন্য এটা পুরো ডিফারেন্স। তাহলে আমরা এটাকে কিভাবে দেখি? সিকোয়েস রেসপন্স হচ্ছে সিকোয়েস ডাজন্ট ডেস্ট্রয় আইডেন্টিটি, ইট পিউরিফাইজ ইট। আমরা বলি না যে আইডেন্টিটি ডেস্ট্রয় করে দিবেন, আপনার টিচার পদ, ওয়াইফ, হাজবেন্ড বা এই রোলগুলো ডেস্ট্রয় করতে বলতেছে না, আমরা বলছি সেটাকে পিউরিফাই করা। এই রোল যাতে, এই রোলের কারণে আমি যাতে খারাপ কিছু, আমি বড় বিজনেসম্যান, আমি বিলিয়নিয়ার, এটা খারাপ না, আমরা এটাকে ডেস্ট্রয় করতে বলছি, উই জাস্ট পিউরিফাইজ ইট। আপনি সোল ভার্সনে পারফর্ম করবেন অ্যাজ এ বিলিয়নিয়ার, তখন বিলিয়নিয়ার হিসেবে দেখবেন যে আপনি অনেক ডাউন টু দ্য আর্থ এবং অনেক ভালো পারফর্ম করছেন। সো ইউ ডোন্ট থ্রো অ্যাওয়ে দ্য সেলফ, উই ডোন্ট থ্রো অ্যাওয়ে দ্য সেলফ, আমরা সেলফকে ফেলে দিতে বলছি না, উই সাবট্রাক্ট দ্য ফলস সেলফ, আমরা ফলস সেলফকে ফেলে দিচ্ছি, বাড়তি অংশটাকে কেটে ফেলে দিচ্ছি, বাড়তি লেয়ারগুলোকে বাদ দিতে বলতেছি। দ্য ইগো কস্টিউম, যেটাকে আমরা বলছি ইগো কস্টিউম। এবং বাই দ্য ওয়ে আমার কিন্তু প্রায় 9 সপ্তাহের একটা আলাদা ট্রেনিং এ আছে কিভাবে আমরা এই লেয়ারগুলো, আমরা হিউম্যান লাইফের এরকম 9টা এক্সটার্নাল ডেজিগনেশন, বিলিভ, এই 9টা এক্সটার্নাল লেয়ার আছে যে লেয়ারগুলোর কারণে আমরা অনেক ভারী হয়ে থাকি। তো ওইটা আবার আলাদা একটা ট্রেনিং, যেখানে আমরা 9 সপ্তাহের মধ্যে প্রত্যেক সপ্তাহে একটা করে লেয়ার খুলবো, প্রত্যেক সপ্তাহে একটা করে লেয়ার খুলে 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 আলটিমেট সোলের কাছে, সেই চাইল্ড লাইক সোল, ওই জায়গায় আমরা ব্যাক করব। বাট আজকে আমরা জাস্ট একটা শর্টার ওয়েতে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। উই সাবট্রাক্ট দ্য ফলস সেলফ, ইগো কস্টিউম, সো দ্য এসেনশিয়াল সেলফ ক্যান ব্রিথ। ওই যে ওরে যে মাইরা ফেলতেছে আমার আসল আমিটাকে, ওইটাকে জাস্ট একটু রিলিফ দেওয়া। সো ইউ ডোন্ট নিড ইগো ফর সেলফ ওয়ার্থ, ইউ নিড ট্রুথ, প্রেজেন্স এন্ড অ্যাওয়ারনেস। আপনার সেলফ ওয়ার্থের জন্য ইগো দরকার নেই, আপনার দরকার ট্রুথ, আপনার দরকার প্রেজেন্স, আপনার দরকার আপনার সোল অ্যাওয়ারনেস। সো হোয়াট দে কল ইগো, সবাই যেটাকে ইগো বলে, আমাদের সিকোয়েস লেক্সিকন বা আমাদের ডিকশনারিতে ইগো কলস অ্যাশেন্স। কমন ভিউ ইগো, আই এম ইম্পর্টেন্ট, আই নিড টু উইন, আই ডিজার্ভ রেসপেক্ট। কমন ভিউতে এইভাবে চিন্তা করে, আমি অনেক ইম্পর্টেন্ট, আমার জয় করতে হবে, আমি ডিজার্ভ রেসপেক্ট। আর সিকোয়েস ভিউ থেকে আমরা বলি এসেন্স ইকুয়ালস আই এক্সিস্ট পার্ট অফ ডিভাইন ডিজাইন, আই এম ইম্পর্টেন্ট কিচ্ছু না, আপনি আমি পৃথিবীর কোনো মানুষ আলাদা ইম্পর্টেন্ট কিচ্ছু না। উই আর এক্সিস্ট এজ এ পার্ট অফ ডিভাইন ডিজাইন, সৃষ্টিকর্তা যে ডিজাইন এই যে পৃথিবী হিসেবে বানাইছে, ওইটার একটা ছোট্ট কণা বিন্দুর অংশ হিসেবে আমরা জাস্ট এজ এ পার্ট মানে পারফর্ম করতেছি, যে খুবই ছোট নগণ্য একটা জায়গা। এসেন্সের জায়গা থেকে আমরা কি বলি, ইগোতে বলা হয় আই নিড টু উইন, আমরা বলি আই নিড টু লিভ ইন ট্রুথ। আমার উইন করার কিছু নাই তো পৃথিবীতে, উইন করার তো কোনো কিছু পৃথিবীতে আল্লাহ রাখেই নেই। পৃথিবীতে কি করবো, এজ এ ট্রু সেলফ আমি পারফর্ম করতে পারি। একটা মোবাইলকে যেই কাজে, একটা ঘড়িকে তৈরি করা হয়েছে সঠিক সময় দেখানোর জন্য, এটা দেখালে ঘড়ির কাজ শেষ, এই ঘড়ির অন্য কোনো ফাংশন তো দরকার নাই। সেম অ্যাজ এ সৃষ্টি সেরা জীব, আমার যেই ফাংশন করা দরকার সেটা করতে পারলে দ্যাটস ইট। তারপরে বলা হয় ডিজার্ভ রেসপেক্ট, আর আমরা বলি রেসপেক্ট ফলোস ফ্রম ইন্টিগ্রিটি নন এনটাইটেলমেন্ট, আমার অধিকার না রেসপেক্টটা, বাট আমি আমার ইন্টিগ্রিটি, আমার ট্রুথ নিয়ে আমি পারফর্ম করলে এরপরে রেসপেক্ট পেলেও ওকে, না পেলেও ওকে। তাহলে সেলফ ওয়ার্থ নট ইকুয়ালস ইগো, সেলফ ওয়ার্থ ইকুয়ালস সোল অ্যাওয়ারনেস, দিস ইজ কল্ড অ্যাশেন্স, দিস ইজ পাওয়ারফুল। দেখেন আই এম অ্যাংরি যখন আপনি বলতেন, তখন এটা হয়ে যাচ্ছে কি আপনার আইডেন্টিটি। তাহলে আমরা কি বলবো, আই ফিল অ্যাংরি, হইতে পারে আমার রাগ হইতেই পারে। when you see I am angry, you unconsciously attach the emotion to your identity, তখন এটা আপনাকে ওন করে ফেলতেছে। তাহলে সিকোয়েন্স কোশ্চেন কি, who is that is I that is angry? Is it your ego, is it your expectation, or is it your truth? তাহলে অ্যাংরিটা আমি না, খেয়াল করে দেখেন খুবই পাওয়ারফুল একটা মেসেজ। যখন আপনি অ্যাঙ্গার ফিল করতেছেন তখন আপনি বলবেন না আই এম অ্যাংরি, আমি রাগ হয় আমার, আমি রাগী মানুষ, এটা বলবেন না, তাহলে এটা আপনার আইডেন্টিটির পার্ট হয়ে এইটা আপনাকে কন্ট্রোল করবে। বরং আপনি বলবেন আই ফিল অ্যাংরি। তাহলে আমি ফিল যখন অ্যাংরি করতেছি, অ্যাংরিটা আমার বাইরের একটা জিনিস, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে ওই বাইরের জিনিসটা কোনটা। ওই বাইরের জিনিসটা অ্যাকচুয়ালি আমার ইগো ভার্সনটা, সিম্পল।
তাহলে আমি প্রশ্ন করবো হু ইজ দ্যাট আই ইজ অ্যাংরি, তাহলে কোন আইটা অ্যাংরি? সেটা কি ইগো আই, সেটা কি এক্সপেকটেশন আই, নাকি এটা ট্রু সেলফের আই? ন্যাচারাল অ্যাংরিনেস হইতে পারে, একজন খুব খারাপ কাজ একটা করছে, মানে চুরি করছে, ধরা পড়ছে, তাহলে তার প্রতি অ্যাংরি আপনার হইতেই পারে, তাকে নিয়ে আপনি পুলিশে দিতেই পারেন, ইটস পারফেক্ট। ট্রু সেলফ থেকে হইতেছে কিনা, নাকি আপনার কোনো ইগো পার্ট অ্যাংরি? ট্রু আপনি যদি হন তাহলে আপনি সুন্দর করে ওইটা ওই 3 সেকেন্ড পজ নিয়ে তারপরে যেটা করণীয় সেটা সুন্দর করে করেন। তো দ্যাটস দ্য মানে উইজডম কোয়েশ্চেন। ফাইনাল সিকোয়েন্স ট্রুথ তাহলে কি বলতেছে? ইগো সেজ আই এম সামওয়ান, কোচ কাঞ্চন অপারেটিং সিস্টেম বলতেছে আই এম অনলি আই এম, there is no more, there is no less. This is the ultimate truth of life. I am someone, I am billionaire, I am on, you are only I am, nothing less, nothing more, আর কিচ্ছু না, only এইটুকুই। এরপরে I am a soul only, soul, এই যে I am, that's it। এর বাইরে আগে পরে কিছু লাগাইলেই আপনি বাকি এক্সট্রা লাগালেন, কারণ আপনি যখন আসছেন I am হিসেবে আসছেন, আপনার নাম ছিল না, আপনার আপনার সম্মান ছিল না, আপনার পরিচিতি ছিল না, এগুলো সব এক্সটার্নাল জেনারেটর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। সো ওয়ান নিডস ভ্যালিডেশন। দেখেন আমি যখন বলতেছি আই এম সামওয়ান, আমি তো বাংলাদেশের অমুক অমুক, এটার ক্ষেত্রে কি ওয়ান নিডস ভ্যালিডেশন দরকার হইতেছে, যে অনেক মানুষ আমাকে রেসপেক্ট না করলে আমার হার্ট হবে। দ্য আদার নিডস নাথিং। যখন আপনি বলছেন আই এম অনলি আই এম, আপনার কিচ্ছু দরকার হইতেছে না, দেখেন স্টিল আপনি আই এম ফিলিং গুড। দ্য আদার ওয়ার্কস ইন পিস ওয়েদার সিন অর নট। তাহলে আমরা ওয়ান ফাইট টু বি রেসপেক্টেড, যে সামওয়ান সে খালি সম্মান পাওয়ার জন্য টাকা দিতেছে, এটা করতেছে ওইটা করতেছে, আর আপনি যখন করতেছে দ্য আদার্স নিড নাথিং, তখন কি ওয়ার্কস ইন পিস, আপনি অলওয়েজ পিস ওয়েদার ইউ সিন অর নট। কেউ আমাকে সম্মান দেখ, ফেসবুকে লাইক দেখ, আমাকে পরিচিত হোক, চিনুক বা না চিনুক, আই এম অলওয়েজ ইন পিস। দেখেন কি চমৎকার জিনিস, কি চমৎকার করে মানে কত হালকা ভাবে লাইফ লিড করার জন্য। এবং আমি পুরোপুরি যেগুলো মানে একদম মাস্টারি করে ফেলছি তা না, বাট যতটুকু আমি প্র্যাকটিস করি, যারা আমার সাথে চলেন ফিরেন মিশেন ঘোরেন তারা জানে যে আমি অলওয়েজ লাইট, অলওয়েজ, মানে কোনো দেখবেন আমার কিছু দিয়ে রাখাইতে পারতেছেন না, আমি খুব হালকা, মানে মনে হয় প্রজাপতির মতো আমি পাখা মেলে উড়ে বেড়াচ্ছি। কিন্তু আমি এত বড় টিম চালাচ্ছি, ব্যবসা, টাকা পয়সা, এতগুলো মানুষকে ট্রেনিং করাই, ভালো মন্দ কমেন্ট, সোশ্যাল মিডিয়ায় যে যেহেতু একটা পাবলিক ফিগার, আমার প্রায় 2-2.5 লাখ লোক বিভিন্নভাবে আমাকে ফলো করে, এই যে পিয়ার প্রেশার, এত কিছুর মধ্যে আই এম ভেরি লাইট বিকজ আই এম অনলি আই এম। আপনাদের কাছে হয়তো পরিচয়ের কারণে কোচ কাঞ্চন, পরিচয়ের কারণে হ্যাপিনেস কোচ, বাট আমি ভিতর আই এম অলওয়েজ গ্রাউন্ডেড, অলওয়েজ গ্রাউন্ডেড। দ্যাটস ওয়াই আপনি আমাকে পছন্দ করলো আই এম ইন পিস, আপনি না করলো আমি আই এম ইন পিস, আপনি আমার নিয়ে পোস্ট দিলেও, ভালো পোস্ট দিলে আই এম ইন পিস, আপনি আমার খারাপ পোস্ট দিলে আই এম ইন পিস। আমার এই টেম্পারেচারের কোনো, আমার যে ইন্টারনাল থার্মোস্টেট, দেয়ার ইজ নো ডিফারেন্স। এখন আমার অ্যাকাউন্ট বড় কোটি টাকা হইলো আমি আই এম ইন পিস, আমার টাকা সব চলে গেলো আই এম ইন পিস, আমার ব্যবসা ধেই ধেই করে বড় হইলো আই এম ইন পিস, বড় না হইলো আই এম ইন পিস, বিকজ আই এম অনলি আই এম। দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ। বিশ্বাস করেন আমি জানি না আমার কথাটুকু কতটুকু আমি বোঝাইতে পারতেছি, দিস ইজ সায়েন্টিফিক্যালি প্রুভেন, এবং আমি প্র্যাকটিক্যালি এটাকে এক্সপিরিয়েন্স করেই সেই জায়গা থেকে বলতেছি যে এত চমৎকার করে, এত সিম্পল। হ্যাঁ, ডোন্ট গেট মি রং, এর অর্থই না আমি কিন্তু দামি ঘড়ি পড়তেছি, যে আমি ড্রেস সব করতেছি, বাট আই এম নট অ্যাটাচ উইথ ইট। কালকে এগুলো সব চলে গেলে আই এম ইন পিস, এখন যা আছি তাই। আমার সবগুলো ব্যবসা বন্ধ হয়ে গেলে আই এম ইন পিস, অলরেডি যা আছি তাই। দিস ইজ অনলি আই এম। এই লেন্সে যখন আপনি ঢুকবেন, কেউ আপনারা গালি দিলে, কারণ উনি গালি দিলে আমার পিস নষ্ট করে লাভ কি? উনি গালি দিচ্ছে ওনার একটা ইগো ফর্মের কারণে, ওইটা উনি সলভ করবে। আমার বলার সুযোগ থাকলে আমার বলবো যে ভাই আপনার ইগো রেগুলেশনটা করেন, ইমোশন রেগুলেশন ইকুয়ালস ইগো রেগুলেশন। সো আই হোপ আমরা মেসেজটা ক্লিয়ার করতে পেরেছি। দিস ইজ ভেরি পাওয়ারফুল। এখন একটা দুর্দান্ত জিনিস শেয়ার করবো, দুর্লভ, মানে এইটা এইভাবে কেউ এর আগে যদি আমার বলে দিত, আমার লাইফ অনেক আগে থেকেই ইজিয়ার হয়ে যেত। শুড ইজ দ্য সিড অফ সাফারিং। আমি জানি না এই কথা এর আগে শুনছেন কিনা কোথাও। শুড, তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত ছিল, তুমি ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া উচিত ছিল, তোমার রান্নাটা টাইমলি করা উচিত ছিল, ওইটা করা উচিত ছিল, তোমার এটা অন টাইমলি উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল। এই সবগুলো উচিত ছিল কি? সাফারিং, 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 সাফারিং। আমার ঘরে বোঝা, 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 বোঝা। The more you say should, the louder you go shout. যত বেশি শুড, আপনার ভিতরের ইগো সেলফ, ওই যে দত্তরে আপনি খাবার দিতেছেন, ওই যে বল না যে শয়তানরে আরো শক্তিশালী করতেছে আমরা। ইগো শাউটস,
But the moment you subtract the should, you meet your real self, real raw self এর সাথে আপনি মিট করতেছেন, and happiness returns to silence. আমি যে শুট বলতেছি, শুট বলার একমাত্র রাইট সৃষ্টিকর্তা, উনি জানে, উনি আপনারা বলতে পারবে যে তোমার সিজদা করা উচিত ছিল, তোমার নামাজ পড়া উচিত ছিল। আমরা তো টপ ভিউ থেকে পৃথিবী দেখি না, আমরা তো পৃথিবী অপারেট কিভাবে হয় কোনো কিছুর কুলকের, আপনি পুরো মহাবিশ্বের তুলনায় আমরা তো একটা সরিষা দানাও না, একটা পিঁপড়াও না। তাহলে আমরা কোথায় কি কিভাবে হইতেছে, ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত, তারপরে এই মানে সব কিছু গবেষণা করলে আপনার যদি সব নখদর্পণে থাকে, এভরিথিং যেটা সৃষ্টিকর্তার নখদর্পণে আছে, ওই লেয়ার থেকে না সে বলতে পারে যে একটা ট্রেন আপনি ওই উপর থেকে দেখতেছেন যে ট্রেনটা যেই রোডে বা বাসটা যেদিকে যাচ্ছে, সামনে গিয়ে তো একটা খাদ আছে, ও বিপদে পড়বে, আপনি তো ফিউচার দেখেন না, তাহলে আপনি শুট কেমনে বলেন? যত শুট তত দুঃখ, সোজা কথা। আপনার জীবনে দুঃখকে যদি আপন মানে সারাক্ষণ ইগো সেলফকে অনেক শক্তিশালী করতে চান, তাহলে শুট হবে আপনার জন্য একমাত্র রাস্তা। The emotional economy principles. Every emotion has a cost and a return. প্রত্যেকটি ইমোশনের একটা কস্ট আছে এবং একটা রিটার্ন আছে। এটা ইমোশনাল ইকোনমি যদি চিন্তা করেন। আনপ্রসেসড অ্যাঙ্গার destroy relationship. Suppressed fear kills opportunity. Unreleased sadness leads to fatigue. Guilt blocks your joy. দেখেন কতগুলো জায়গায় এই জিনিসগুলোকে রিফাইন করাটা জরুরি। সিকোয়েস উইজডম কি বলতেছে? ইউ ক্যানট অ্যাফোর্ড ইমোশনাল ডেট, ইউ মাস্ট ক্লিয়ার ইট ডেইলি। ইমোশনাল ডেট আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, আপনার রিলেশনশিপ ডিস্ট্রয় হবে, আপনার ফোকাস নষ্ট হবে, আপনার ব্রেন ড্যামেজ হবে, আপনার অপরচুনিটি কিল হবে, আপনি অলওয়েজ ফ্যাটিক ফিল করবেন, আপনার হ্যাপিনেস একদম ব্লকেজের মধ্যে আটকে যাবে। তাহলে আপনাকে ইউ মাস্ট ক্লিয়ার ইট ডেইলি। এই বোঝা যেগুলো প্রতিদিন মাথা থেকে ফেলে দেবেন, ফেলে দিয়ে আপনি আপনার সেলফ, সেই সোল সেলফে ব্যাক করবেন। সিকোয়েস উইজডম কি বলতেছে? ফ্লেক্সিবল মাইন্ড ইকুয়ালস মাইনের স্টর্ম, আর এনটাইটেল মাইন্ড ইকুয়ালস ইমোশনাল হারিকেন। যখন হারিকেন হয়, সুনামি হয়, সবকিছু জলোচ্ছ্বাসে ভাষায় নিয়ে চলে যায় না, ঘূর্ণিঝড়ে সবকিছু উড়াই নিয়ে ধ্বংস স্তূপ বানায় ফেলে না, এনটাইটেল মান যে এইটা শুট পাওয়ার, তখন তাদের ভিতরে ইমোশনাল হারিকেন ঘটে যায়। আর যারা ফ্লেক্সিবল, আচ্ছা এটা হইছে, ইটস ওকে, তাহলে এটাকে আমরা কারেক্ট করি, ঠিক করি, আমি সেলফ সোল সেলফ থেকে যারা করে তাদের মাইনর খারাপ লাগা হয়, আবার ঠিকঠাক হয়ে যায়, মানে এরকম তাদের এরকম না বিশাল উপরে চলে গেল ইমোশন, আবার লো, মানে এরকম ঝড়ের মতো না। এবার আমরা পুরো ইমোশনকে একটা ব্যালেন্সে আনবো কিভাবে, টোটালি সুন্দর করে, এটার জন্য আমি একটা মডেল ডিজাইন করেছি, যেটার নাম দিয়েছি আমি কেইজ। কেইজের মধ্যে 4টা লেটার আছে, এই 4টা লেটার 4টা জিনিসকে রিপ্রেজেন্ট করে। এই পার্টটা একটু খেয়াল করে শুনবেন, কারণ আমরা এখন দেখবো যে আমাদের ইমোশন গুলাকে আমরা হ্যান্ডেল করব কিভাবে এই মডেলের মাধ্যমে। কেইজের মধ্যে 4টা লেটারে আমরা 4টা কম্পোনেন্ট এনেছি, যে ইমোশনকে বা অ্যাঙ্গারকে। ধরেন আমরা রাগটা অনেক বেশি, অনেক পার্টিসিপেন্ট আমাকে বলেছেন যে অ্যাঙ্গার নিয়ে আজকে যাতে কথা বলি ইমোশনের বিষয় নিয়ে, তো যার কারণে আমরা অ্যাঙ্গারটা ফোকাস করতেছি। একটা ইমোশনকে যেভাবে ফোকাস করতেছি, ঠিক একইভাবে বাকিগুলোকেও সেম ভাবে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে সি স্ট্যান্ডস ফর চ্যানেল, ট্রান্সফর্ম ইনটু পাওয়ার। A stands for avoid, deny or suppress it. আর G stands for glue, get stuck in it from identity. আর E stands for exploit, manipulate self or others with it. অর্থাৎ এখানে একটা ইমোশন, ধরেন আমার অ্যাঙ্গার হইছে, একটা ইমোশন ধরে যদি আমরা দেখি, তাহলে অ্যাঙ্গারকে আমি প্রথমত কি করতে পারি? চ্যানেল করতে পারি। আমার রাগটাকে আমি একটা ভালো কাজে পরিণত করলাম, অথবা রাগটাকে আমি পজ করে, আমি যার ব্যাপারে রাগ তার সাথে একটু ঠান্ডা মোমেন্টে কথা বলে রাগটা বা ক্ষোভটা বা ভুল বোঝাবুঝিটা কমাই নিলাম, তাহলে আমি এটাকে একটা পাওয়ারে ট্রান্সফার করলাম, চ্যানেল ইট, নাম্বার 1। নাম্বার 2, A স্ট্যান্ডস ফর অ্যাভয়েড, ডিনাই অর সাপ্রেস ইট। অর্থাৎ যা ঘটছে, আচ্ছা রাগ আছে, ওকে, এই মুহূর্তে আপনি হয়তো ডিস্টার্বড কিছু করলেন না, আপনি ভিতরে রাইখা দিলেন, ওর প্রতি একটা পার্মানেন্ট ক্ষোভ আপনার ভিতরে রয়ে গেল, ডিনাই অর সাপ্রেস, অ্যাভয়েড করলেন, মানে রাগ হয়েছে ওকে, বা ইয়া হয়েছে, স্যাডনেস হয়েছে ওকে, ডিনাই করলেন, মানে ওইটাকে আপনি পাস থ্রু হতে দিলেন না, অর্থাৎ নদীর পানির মাঝখানে একটা বাঁধ দিয়ে দিলেন, তাই না, নদীর প্রবাহটা বন্ধ করে দিলেন আপনি, অ্যাভয়েড। নাম্বার 3 হচ্ছে গ্লু, গেট স্টাক ইন ইট ফ্রম আইডেন্টিটি। অর্থাৎ আমার সাথে এটা কেন হইলো, এইটা আমি দেখে ছাড়বো, এটা আমি করে ছাড়বো, ফাটায় ছাড়বো, মানে গ্লু হয়ে গেল। ওই যে ইমোশনটা আপনার আইডেন্টিটিতে পরিণত হয়ে গেল, অ্যাঙ্গার হয়ে গেল আপনার আরেকটা অগ্নি রূপ, বা স্যাডনেস হয়ে গেল ডিপ্রেশন, পার্মানেন্ট আপনার জীবনের সাথী হয়ে গেল। দিস ইজ গ্লু, আঠার মতো লেগে থাকা। আরেকটা হলো এক্সপ্লয়েট,
আপনি কি করলেন, এই ঘটনা ঘটছে এটা আরো 5 জনরে বললেন, ম্যানিপুলেট করলেন, তারপরে নিজের উপরে এটা ডিস্ট্রাকটিভ প্রয়োগ করলেন, অথবা যে করছে তার উপরে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করলেন, এক্সপ্লয়েট। তার মানে একটা হলো চ্যানেল করে দিচ্ছি, আরেকটা হলো আমি অ্যাভয়েড করে করে দূরে থাকতেছি, আরেকটা হলো ওইটার মধ্যে ডুবে গিয়ে আইডেন্টিটি বানায় ফেলতেছি, আরেকটা হলো ওইটার ডিস্ট্রাকটিভ, ও 2টা গালি দিছে আরো 6টা গালি কেমনে দেওয়া যায়, ও একটা খারাপ করছে, ও আমার নামে একজনের কাছে বলছে, আমি 5 জনের নামে ওর কাছে বললাম, এক্সপ্লয়েট, এটাকে আরো বিগার জায়গাতে নিয়ে যাচ্ছি। সো আমরা একটা প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে জিনিসটা দেখবো। সিকোয়েন্স উইজডম এখানে কি বলতেছে, ইচ ইমোশন ইজ এ রুম ইউ এন্টার ইন লাইফ। তার মানে ইমোশন গুলাকে এইভাবে দেখেন, এটা একটা ঘরের মতো, এরকম একটা রুমের মতো, চার কোনা একটা ঘরের ভিতর, ইমোশন মানে একটা ঘর, এইভাবে চিন্তা করেন। এই ঘরের মধ্যে 4টা ডোর আছে, 4টা ডোর দিয়ে আপনার বের হওয়ার সুযোগ আছে। দ্য অনলি ওয়ান ইউ চুজ ডিটারমাইন্স ইউর ট্রান্সফরমেশন অর ইউর ট্র্যাপ। কোন দরজা দিয়ে আপনি বের হবেন এটা ডিফাইন করবে আপনার ট্রান্সফরমেশন হবে নাকি আপনি ট্র্যাপে পড়বেন। Your emotion didn't hurt you, you don't choose did. This is powerful. তার মানে আপনার ইমোশন আপনাকে হার্ট করে না, আপনাকে হার্ট করে কি আপনি কোন ডোরটা চুজ করতেছেন। খুবই পাওয়ারফুল, খেয়াল করেন জিনিসটা। তার মানে ইমোশন হচ্ছে একটা ঘর, এই ঘরটা আমাকে হার্ট করতেছে না, হার্ট করতেছে আমি কোন দরজা দিয়ে বের করতেছি। ওই দরজার অপোজিটে একটা হয়তো দৈত্য দাঁড়ানো অথবা একটা দানব দাঁড়ানো, ওই দানবের কারণে হার্ট হচ্ছে, কারণ ওই ডোরটা আমি চুজ করেছি। তাহলে আমরা প্র্যাকটিক্যাল সিনারিও হাউ টু চুজ, এখানে একটা জিনিস আছে। তাহলে আমরা চুজ করব কিভাবে, কোন দরজাটা আমার জন্য সিলেক্ট করা উচিত। 3S কম্পাস, সিম্পল। নাম্বার 1 স্টিলনেস, পিস ইন ইউর চেস্ট। আফটার আই স্টিলনেস মানে স্টপ হয়ে, স্টিল হয়ে, আমার সোল সেলফ থেকে, পিস ইন ইউর চেস্ট, একদম কাম এন্ড কুল জায়গা থেকে জিনিসটাকে চিন্তা করো, ওই এক্সট্রিম মোমেন্টে না। তাহলে কাম এন্ড কুল জায়গা থেকে, আফটার আই অ্যাক্ট অন দিস ইমোশন, ডু আই ফিল কাম ইনসাইডার অর মোর ক্যাওস। তাহলে আমি যখন স্টিল জায়গা থেকে চিন্তা করতেছি তখন আমি কি প্রশ্ন করব নিজেকে, যে আফটার আই অ্যাক্ট অন দিস ইমোশন, আমাকে বিট্রে করছে, আমার প্রচন্ড ডিপ্রেশন, এখন এই ডিপ্রেশন থেকে কি আমি ওর ব্যাপারে একটা খারাপ মন্তব্য করে ফেসবুকে দিয়ে দিব, না আমি খাওয়া দাওয়া বন্ধ করে বাসায় ভাঙচুর করব, না আমি সুইসাইডাল ডিসিশন নিব, না আমি নেশার জগতে চলে যাব। এই যে যেই কাজটা করতেছে এইটা কি আমার জীবনে সামনে আরো শান্তি বয়ে আনবে নাকি আমার জীবনে কে আরো কেওটিক করবে। দেখেন একটা প্রশ্নে কিন্তু আপনি ডিফাইন করতেছেন। এটা কখন, হোয়েন ইউ আর ইন স্টিলনেস, আপনি যখন জিরো পজিশনে আপনার যে সোল সেলফে আসেন। তাহলে এখানে রাইট ডোর হইলে আপনার রাইট ডোর সিলেক্ট করলে কি হবে, লিভস ইউ ফিলিং লাইটার ইভেন ইফ দ্য মোমেন্ট ওয়াজ হার্ড। ওই মোমেন্টে আপনি যদি রাইট ডোর দিয়ে যান, সাথে সাথে আপনার সমস্যাটা সলিউশন হবে না, বাট ওই মোমেন্টটা পাস হয়ে যাবে, আপনি ফিল করবেন অনেক লাইট, আপনি ফিল করবেন অনেক কাম। রং ডোর হইলে কি হবে, লিভস ইউ মোর মানে হিটেড, কি বলে, রিগ্রেটফুল এন্ড এমটি। আপনি রং ডোর চুজ করলে কি হবে, আপনি গ্লুড হয়ে গেলেন যে না আমি জীবনে, আমার সাথে একজন বিট্রে করছে, আমি জীবনে আর বিয়ে করব না, কেউ আমার পছন্দ করে না। এই যে তাহলে কি হলো, পার্মানেন্ট হয়ে গেল। যেটা ছিল একটা ওয়েদার, নদীতে গিয়েছিলেন আপনি গোসল করে চলে আসবেন, এখন আপনি নদীর ভিতরে থাকা শুরু করলেন, তাহলে তো কয়দিন পর আপনি পানির মধ্যে ডুবে থাকতে থাকতে সপ্তাহখানিকও লাগবে না, আপনার শরীর পছন্দ হয়ে যাবে। তাহলে ওইটা আমার আইডেন্টিটি বানাইলে আমার জন্য, স্টিলনেস দিয়ে আমরা জিনিসটাকে ডিফাইন করতে পারি যে আমি যেই দিকে যাচ্ছি এটা কি ফিউচার আমার জন্য পিসফুল হচ্ছে, কাম হচ্ছে, নাকি আমি ক্যাওটিক দিকে যাচ্ছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাবট্রাকশন, ইগো ডাউন ট্রুথ আপ। আমি আস্ক করব, ডিড আই রিঅ্যাক্ট টু প্রোটেক্ট মাই ইগো অর টু প্রোটেক্ট মাই ট্রুথ। আমি যে রিঅ্যাক্টটা করতেছি এটা কি আমার সোল, আমার ট্রু সেলফের জন্য নাকি আমার ইগো সেলফের জন্য। তাহলে রাইট ডোর চুজ করলে কি হবে, রিমুভস প্রাইড, ফিয়ার এন্ড ড্রামা। ফিয়ার, ড্রামা, প্রাইড এগুলো থাকবে না। রং ডোর চুজ করলে কি হবে, অ্যাড ব্লেম, নয়েজ অর নিড টু উইন। তখন আপনি জিতার জন্য, ওই যে ইগো সেলফ থেকে যখন পারফর্ম করবেন তখন আপনি জিততে চাবেন, আপনি ব্লেম দিবেন, আপনি সাউন্ড নয়েজ ক্রিয়েট করবেন, ভেজাল ক্যাওটিক করবেন আরো জিনিসটা। সো সাবট্রাক্ট দ্য ইগো। এন্ড নাম্বার 3 যেটা স্ট্রেংথ, হায়ার ভার্সন অফ ইউ। আপনার হায়ার ভার্সন কি, আপনার সোল সেলফ। সো আস্ক, উইল মাই ফিউচার সেলফ বি প্রাউড অফ দিস ভার্সন অফ মি। আমি যেই কাজটা এখন করতে চাচ্ছি রাগের কারণে অথবা দুঃখের কারণে, আমার ফিউচার সেলফ এটা কি আমার এই কাজের জন্য প্রাউড ফিল করবে নাকি আমার এই কাজের জন্য রিগ্রেট করবে।
তাহলে আপনি ফিউচার ভার্সন থেকে যখন এখন এসে এই কাজটা দেখবেন, না এটা এই রাগ একজনের সাথে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এই কারণে আপনি এমন একটা কাজ করলেন, এমন একটা ডিস্ট্রাকটিভ কিছু ওর জন্য করে ফেললেন, বা এমন একটা কথা বাজে ওরে বলে ফেললেন, এখন তো এই সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না, তাই না? ওই ভার্সন থেকে দেখবেন যে এই কথাটা বা এই কাজটা করলে আমার ফিউচার সেলফ কি আমাকে থ্যাঙ্কস দিবে যে না দারুণ কাজ করছো। তখন দেখেন এই লেন্সগুলোতে, এই তিনটা লেন্স দিয়ে যখন আপনি ডিসাইড করবেন, কোনোদিনও কোনো রং ডিসিশন আপনার দ্বারা হবে না। তাহলে রাইট ডোর ফিলস ব্রেভ, কাইন্ড এন্ড ওয়াইজ, আর রং ডোর সিলেক্ট করলে কি হবে? ফিলস ইম্পালসিভ, ফেক অর উইক। তাহলে ইনসাইডে আপনি বেশি খারাপ ফিল করবেন, বাট আউটসাইডে হয়তো আপনি উইন করবেন। আর ও আপনাকে ধমক দিছে একটা, আপনি তিনটা ধমক দিয়ে ওরে থামাই দিছেন। আউটসাইডে আপনি উইন, কিন্তু ইনসাইডে দেখবেন আপনি উইক ফিল করতেছেন। সিনারিও দিয়ে দেখি এবার। টোটাল ব্যাংক্রাপসি, একজন মানুষ পুরা ঋণে জর্জরিত, চরম খারাপ অবস্থা। তাহলে প্রাইমারি ইমোশন কি তার মধ্যে? সেইম, ডিজেপিয়ার, চরম হতাশ, এবং ফিয়ার, তার মধ্যে ভয়, লজ্জা, হতাশা, অনেক কিছু তার মধ্যে আছে। এই অবস্থায় আমরা ডোরগুলো দেখি যে উনি ওই ইমোশনাল একটা জায়গা থেকে যদি জিনিসটাকে এখন আমরা ডিফাইন করি, আমরা খুবই বাজে একটা সিচুয়েশনকে নিয়েছি, এখন আমরা দেখবো চারটা ডোর দিয়ে উনি কোনটা থেকে কি কি করতে পারে। ডোর নাম্বার 1-এ আমরা বলেছিলাম কেইস ফর্মুলায়, আমার ডোর নাম্বার 1-এ ছিল চ্যানেল, দ্য ডোর অফ ডিভাইন রিডিরেকশন, এটাকে আমরা বলতেছি ডিভাইন ডোর। এই যে কেইস মডেলে যে চারটা ডোর আছে, এর মধ্যে নাম্বার 1 ডোর যেটা চ্যানেল, দিস ইজ দ্য ডিভাইন ডিরেকশন ডোর। তাহলে দে অ্যাডমিট দিস ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইটস এ ফিডব্যাক। এই ডোর দিয়ে সেই মানুষটাই যাবে যে চিন্তা করবে দিস ফেলিওর ইজ নট দ্য এন্ড, ফেলিওর ইজ দ্য পিলার অ্যান্ড পার্ট অফ দ্য সাকসেস। কারণ প্রত্যেকটা সফলতা কতগুলা ফেলিওরের মধ্য দিয়ে আমাদের কাছে, ইটস এ ফিডব্যাক। তাহলে এই ডোরে যাওয়ার জন্য আমার ওয়াইজ চিন্তাটা কি কাজ করতেছে? যে এটা এন্ডিং না, এটা একটা ফিডব্যাক। তার মানে আমি কতগুলো জায়গায় ভুল করে আমি অনেক লসে পড়ে গেছি, কতগুলা ভুল ডিসিশন বা ভুল ইনভেস্টমেন্টের কারণে আমি হয়তো ব্যাংক্রাপসিতে বা দেউলিয়া হয়ে গেছে, আমার সব জিরো হয়ে গেছে। দে অ্যানালাইজ, তারা অ্যানালাইজ করে এই ডোরের মানুষগুলা। রিবিল্ড, এখন চিন্তা করে তারা এখান থেকে কি রিবিল্ড করবে, লার্ন, এখান থেকে কি লার্নিং নিবে। দে সিম্পলিফাই লাইফ, মেবি শিফট পারপাস। তাহলে এইরকম একটা অবস্থায় কিন্তু আমিও পড়েছিলাম, প্রচন্ড ঋণ, মানুষ টাকা পায়, তারপরে মামলা হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। আমি কিন্তু মানে কলাপস করে যাই না, আমি চিন্তা করছি যে এইখান থেকে দিস ইজ নট দ্য এন্ড, এইখান থেকে আমার শেখার কি আছে, এইখান থেকে কোন লার্নিং গুলো দিয়ে আমি আরো ভালো করে জিনিসটাকে তৈরি করতে পারি। রেজাল্ট কি হবে তখন? ওই মুহূর্তে হয়তো কষ্ট যাবে, ওই সাময়িক 3 মাস, 6 মাস, 1 বছর, যেমন আমার জন্য এটা 13 বছর ছিল, বাট আমি এই চ্যানেলটাকেই সিলেক্ট করেছিলাম। তখন যদিও আননোয়িংলি করেছিলাম, কিন্তু এখন তো আমি সাইন্টিফিক্যালি বুঝতেছি যে এটা ওয়াইজ একটা ডিসিশন ছিল। স্লো বাট মিনিংফুল রিকারেকশন, রিকারেকশন যখন হবে মিনিংফুললি, আমি একটা সুন্দর দিকে যাব, বাট সাময়িক আমার জন্য জান বের হয়ে যাবে, কষ্ট হবে। নাম্বার 2, ডোর নাম্বার 2 কি? অ্যাভয়েডার। অনেকে আছে এই সিচুয়েশনে পড়ে, এটা আশেপাশের কাউরে জানায় না, বলে না, তারা একটা ভাব কি দে ফেক সাকসেস, স্টিল তারা সাকসেস বুঝায়, স্টিল মানে সুন্দর করে বের হইতেছে, স্পন্সর করছে, এইখানে যাচ্ছে। বড় মোর, তারা অনেকের থেকে আরো ধার নেয়, লাই টু আদার্স, তার যেরকম অবস্থা সে না বলে আরো মিথ্যা টিথ্যা বলে ইনভেস্ট নিচ্ছে, ধার নিতেছে, এটা সেটা করতেছে, মানে ফেক একটা সাকসেস সে স্টিল শো করতেছে। রেজাল্ট কি হইতেছে? ডিপার ডেট, আরো ডেটে, আরো ঋণে জর্জরিত হচ্ছে, স্পিরিচুয়ালি এন্ড ফিনান্সিয়ালি সে কলাপস করতেছে। সিকোয়েন্স ওয়ার্নিং কি এখানে? হোয়েন ইউ ডিনাই দ্য ম্যাথ ডিনাইস ইউর পিস। আপনি ম্যাথকে তো ডিনাই করতে পারবেন না, এই ঘটনা আপনার সাথে ঘটছে, এখন আপনাকে রিপ্ল্যান করা ছাড়া আপনি এটাকে অস্বীকার করে, অ্যাভয়েড করে গেলে, ওই সিচুয়েশনটাকে এমব্রেস করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে আমার ভুল আছে। যখন আপনি আপনার ভুলের জন্য আপনাকে দায়ী করবেন, ইউ জাস্ট পাওয়ারস ইউরসেলফ। হোয়েন ইউ ডিনাই দ্য ম্যাথ ডিনাইস ইউর পিস। তাহলে ম্যাথটাকে ডিনাই করা যাবে না। ডোর নাম্বার 3, গ্লুয়ার, দ্য ব্রোকেন ম্যান আইডেন্টিটি। এই ঘটনা ঘটার পরে ধরে নিল, পার্মানেন্টলি নিজেকে লেবেল করে দিল, আই অ্যাম ফেইলিওর, দিস ইজ মাই আইডেন্টিটি। হি স্টপস, এই যে যখন এটা আপনার পার্মানেন্ট আইডেন্টিটি বানায় ফেললেন, তখন হি স্টপস ট্রাইং, সেই স্টেপ দেওয়া বন্ধ করে। অ্যাভয়েডস পিপল, মানুষের সাথে মিশা বন্ধ করে দিবে। সিলি, বেশিরভাগ সময় হয়তো ঘুমাবে অথবা অতিরিক্ত খাবে, প্রোক্রাস্টিনেশন তাকে ঘিরে ধরবে, অন্ধকার করে রাখবে, কোনো মানুষের সাথে যাবে না, ফ্যামিলির সাথে সময়, মানে সব কিছু থেকে সে আস্তে আস্তে মানে দূরে সরে যাবে। সে ভাববে আমি ফেইলিওর, আমার লাইফ এইখানে শেষ। মনে রাখবেন, আপনি মরা যাওয়ার আগ পর্যন্ত আপনার লাইফের কোনো শেষ নাই।
যেদিন শেষ হবে, যে আপনাকে তৈরি করছে উনি লাস্ট ডেটটা আপনার জন্য লিখে রাখছেন, শুধু ওই দিনই আপনি শেষ হবেন, এর আগে আপনার কোনো শেষ নাই। রেজাল্ট, হিজ সেলফ ওয়ার্থ নাও ইকুয়ালস হিজ নেট ওয়ার্থ। তার মানে তার সেলফ যেহেতু অনেক ডাউন, তার নেট ওয়ার্থ, তার ইনকাম ডাউন, সে আর ঘুরে দাঁড়ানোর রাস্তা পাবে না, সে আরো কঠিন বিপদে পড়ে যাবে। সিকোয়েন্স ট্রুথ কি বলতেছি, ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইজ নট ইউর সোল অ্যাকাউন্ট। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইজ নট ইউর সোল অ্যাকাউন্ট। দিস ইজ সো ভেরি পাওয়ারফুল। কেন? আপনার সোল সেলফ যে ও স্টিল যদি ভালো কাজ করে, স্টিল যদি তাকে পিউরিফাই রাখে, তাহলে আপনি পিউরিফাই সোল হচ্ছে সাকসেসফুল। এটা কোরআনের সাকসেসের ডেফিনেশন। তাহলে আপনি যখন পিউরিফাইড, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সাময়িক হয়তো টাকা নাই, কিন্তু আপনি কাজ করে গেলে কিন্তু একটা সময় আবার এই জিনিসটা থেকে ঘুরে দাঁড়াইতে পারবেন। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ভেস্তে দোজকের মূল্যায়ন আপনাকে হবে না। সাময়িক এই ব্যাংক্রাপসি আপনি সুন্দর করে চ্যানেল করে কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব। কিন্তু আপনি এই গ্লুয়ার যারা ডোর নাম্বার 3 যারা চুজ করে, তারা পার্মানেন্ট ফেইলিওর, পার্মানেন্ট ডিস্ট্রাকশনে চলে যায়। ডোর নাম্বার 4 এক্সপ্লয়েটার, দেখেন এরা আরো ডেঞ্জারাস। দা স্কারসিটি প্রিডেটর, তারা কারা? দে স্ক্যাম, দে ম্যানিপুলেট, টেক লোনস উইথ নো প্ল্যান। তারা স্ক্যামিং করা শুরু করে। তারা যেহেতু চিন্তা করে আমি বিপদে পড়ে গেছি, এখন আমার উদ্ধার কি, তড়ি গড়ি করে আমার সমাজে একটা বড় অবস্থা ছিল, আমাকে মানুষ চিনতো, এটা ওইটা সব করতো, হ্যাঁ, এখন তাহলে এটা আমার ধরে রাখতে হবে, বিদায় এমন একটা প্ল্যান, এই চলেন আপনাদের 2 লাখ টাকা আমি সব আমেরিকায় নিয়ে যাব। এইভাবে 200 লোকের থেকে টাকা নিল, এইভাবে আরো টাকা নিল, এটা সেটা নানান ভাবে সে ফ্রডেন্টাল বিভিন্ন কার্যক্রম করতে থাকে। আই মাস্ট সার্ভাইভ, সে চিন্তা করে আমাকে সার্ভাইভ করতে হবে, ইভেন ইফ আদার্স সাফার, আরো 5 জন মরুক গিয়ে, যা মন চায় তা হোক, কিন্তু আমার সাফার করতে হবে। এরা হলো এক্সপ্লয়েটার। তার মানে সমস্যাটা ছিল তার একার, এইটাকে বড় করে সে পুরা এই গোষ্ঠী শুদ্ধ আত্মীয় স্বজন পরিচিত সবার জীবনের প্রবলেম বানায় ফেললো। দেখেন রেজাল্ট কি হইতেছে, লস অফ ডিগনিটি ফর টেম্পোরারি গেইন। এবং এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হয় না, সাময়িক তারা হয়তো কিছু টাকা পায়, আলটিমেটলি যেটা হয় তারা আবার লুজ করে, এবং এটা হবে ডিস্ট্রাকটিভ লুজ, কারণ অনেকগুলা মানুষ তখন তার কারণে ক্ষতিগ্রস্ত হয়। সিকোয়েন্স উইজডম কি বলতেছে, স্কারসিটি ইন সোল ইনভাইটস থেফট ইন বিহেভিয়ার। তার মানে উনি এই কাজটা করছে কেন বলেন তো? উনি এই কাজটা টাকার জন্য করে না, এই কাজটা করছে সেই আবার আমাদের আগের কথা, সোল সেলফ। তার সোলের ভিতরে স্কারসিটি আছে, সোলের ভিতরে প্রবলেম আছে, ওই প্রবলেম তার বিহেভিয়ারে তাকে চোর বানাইছে। সো স্কারসিটি ইন সোল ইনভাইটস থেফট ইন বিহেভিয়ার। তার মানে যে লোকটা চোর, যে লোকটা ধর্ষক, যে লোকটা খুনি, ফান্ডামেন্টালি সেই লোকটাকে আল্লাহ খুনি ধর্ষক হিসেবে পাঠায় নাই, ফান্ডামেন্টালি তার সোলটা ঠিক আছে, কিন্তু তার ইগো সেলফে সামহাউ ওই জিনিসগুলো দিনের পর দিন ঢুকে ঢুকে তার ওই সেলফটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন তার সাবট্রাক্ট করে ওই সেলফটা থেকে বেরিয়ে দেবে। দিস ইজ দ্য 4 ডোর কেস মডেল ফর্মুলা। এইটাকে আমরা আরেকটা ডায়াগনোসিসের পার্ট থেকে দেখি, আরেকটা সিনারিও নাম্বার 2। আই হোপ এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনারা ভালো রিলেট করতে পারছেন। ডায়াগনোসড উইথ ক্যান্সার, একজন মানুষের ক্যান্সার হয়ে গেল। এখন আপনি বলবেন এই মোমেন্টে আসলে কি করব? তখনও ডোর কয়টা? 4টা। আপনার লাইফের যে কোনো ঘটনার জন্য ডোর হলো 4টা। এখন আপনি ডিসাইড করবেন কোন ডোর দিয়ে যাচ্ছে, বা আপনার পরিচিত কেউ আপনার কাছে এইগুলো নিয়ে কথা বললে আপনি দেখবেন যে উনি কোন ডোর সিলেক্ট করতেছে। আপনার কাজ ওরে ডোর নাম্বার 1 এর রাস্তাটা চিনায় দেওয়া। প্রাইমারি ইমোশন এরকম যখন হয়, ক্যান্সার বা খারাপ অসুখের কথা শুনি, তখন ফিয়ার, একটা ভয় কাজ করে, হোপলেসনেস কাজ করে, হেল্পলেসনেস, যে আমার কে সাহায্য করবে, আমার এই ট্রিটমেন্টের জন্য এত টাকা কে দিবে, রেজ হয়, তার মধ্যে সরো কাজ করে। ইট ইজ অ্যাবসলিউটলি ওকে, অল আর ন্যাচারাল প্রাইমারি ইমোশন, যেগুলো ন্যাচারাল। কিন্তু দেখেন এবার সিনিয়রিটির গভীরে ঢুকে আপনি দেখবেন কত দিকে চলে যায় জিনিসটা। ডোর নাম্বার 1, তাহলে এটাকে কি বলছি আমরা? চ্যানেল। এই চ্যানেল দিয়ে আমরা সুন্দর করে এইটা থেকে বাইপাস করবো, বা এটা থেকে একটা ডিভাইন ডিরেকশনের দিকে চলে যাবো। এটাকে আমি বলছি দ্য ওয়ারিয়র ডোর ফর দ্য ক্যান্সার পেশেন্ট। দিস ইজ নট মাই ডেথ সেন্টেন্স। তার মানে ক্যান্সার মানে আমি মরে যাই নাই, ইটস মাই লাইফ ইনভাইটেশন। তারা এইভাবে ভাবতেছে। দি রিসার্চ প্রে, তারা এটা নিয়ে একটু রিসার্চ করে দেখে, জানার চেষ্টা করে, ডক্টরদের সাথে মিস করে, আস্ক ফর হেল্প, তার পরিচিত আত্মীয় স্বজন ভালো ডক্টর বা কমিউনিটিদের সাথে ইয়া করে, জিনিসটা সম্বন্ধে আরো জানে, and inspire others. They subtract stress and life more presently. তারা এটার সাথে এক্সট্রা যে ইগো, এক্সট্রা যে প্রেশার, স্ট্রেসটা এইখান থেকে বাদ দিয়ে দেয় সিম্পলি, and live more presently. সে যখন চিন্তা করে ক্যান্সার হয়ে গেছে, তার লাইফটা বরং আরো তার সোলের কাছে ফেরত আসে। সে হয়তো অনেক কিছু নিয়ে এঙ্গেজ ছিল, অনেক কিছু দিয়ে লাইফকে চিন্তা করতো, এখন লাইফটা অনেক সেন্ট্রালাইজড হয়ে গেছে,
এখন ভাবতেছে ক্যান্সার, আমি তো যে কোনো সময় মরতে পারি। এখন সে হয়তো সৃষ্টিকর্তার ব্যাপারে, নামাজ রোজার ব্যাপারে, তার মানে এটা কিন্তু তার জন্য একটা লাইট হিসেবে আসতেছে, নট ফর ক্যান্সার। যারা এই চ্যানেল দিয়ে চিন্তা করতেছে তার চিন্তাটা এরকম। রেজাল্ট কি হইতেছে? ইভেন ইফ বডি সাফার স্পিরিট ব্লজমস। চিন্তা করে দেখেন তো, তার মানে তার বডি হয়তো সাফার করতেছে, কি হইতেছে? স্পিরিট ব্লজমস, তার ভিতরের স্পিরিট, ভিতরের যে ট্রু সেলফ, এটা ফ্লাউরিশ করতেছে। তার সোল অনেক পয়েন্ট অফ ভিউ থেকে লাইফকে গুছানোর চিন্তা করতেছে। তাহলে সিকোএস রিভিলেশনটা কি? হোয়েন ইউর বডি ইজ ব্রোকেন ইউর সোল স্পিক্স লাউডেস্ট। তার মানে আমরা যখন শারীরিক কোনো রোগে কেউ আক্রান্ত হয়, কেউ যখন অন্ধ হিসেবে পৃথিবীতে জন্ম নেয়, তারা দেখবেন তাদের সোল স্পিক লাউডেস্ট। যার কারণে এই যে দেখেন এই অন্ধ মানুষদের দেখবেন যে ইন্টেলেকচুয়াল ক্ষমতা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। So when your body is broken, your soul speaks loudest. আপনার ভিতরের সোলের সাথে কানেকশনটা অনেক বেড়ে যায়। এবার ডোর নাম্বার 2 তে দেখেন তো, ডিনায়ার, অ্যাভয়েডার। তারা অ্যাভয়েডার কি করতেছে? দে সে ইটস নট ট্রু। আরে ডাক্তার ভুল করছে, ক্যান্সার আমার হয় না, আই উইল বি ফাইন, আচ্ছা ঠিক হয়ে যাবে। ডোন্ট টক অ্যাবাউট এটা, কারো সম্বন্ধে বলে না, নিজের ভিতরে রাখতেছে, কারোর সাথে শেয়ার করতেছে না। দে ইগনোর ট্রিটমেন্ট। দৌড়, আমি ট্রিটমেন্ট নিব না, আমি এমনি ভালো, আল্লাহ আমার ভালো করে দিবে। কোনো ট্রিটমেন্ট, কোন সবকিছু ডিলে অ্যাকশন, আস্তে ধীরে, আচ্ছা আজকে না, ডাক্তারের কাছে নেক্সটে যামুনে। তার মানে এই যে যে জিনিসটা হইতেছে, তার মানে রেজাল্ট কি হইতেছে? কন্ডিশন আরো খারাপ হচ্ছে। সিকোয়েস উইজডম এখানে কি বলতেছে? সিকোয়েস কশনস, একটা কশন আমরা এখানে দিয়েছি, ইউ ক্যান নট সাবট্রাক্ট হোয়াট ইউ রিফিউজ টু সি। আপনি যেই জিনিসটা ডায়াগনোজ না করবেন, যেই জিনিসটা রিফিউজ টু সি করবেন, এটাকে তো আপনি সাবট্রাক্ট করতে পারবেন না, ওইটা নিয়ে আপনি স্টেপ দিতে পারবেন না। সো অ্যাভয়েড করলে, আমি আরো দাঁতের ব্যথা, ডাক্তারের কাছে গেলাম না, তখন কি হবে? এটা আরো গভীর ভাবে সামনে হানা দিবে। দ্যাট ইজ দ্য ওয়ে। অ্যাভয়েডাররা আমরা আসলে বিপদে পড়ি। নাম্বার 3 হয় গ্লুয়ার। এই আরেকটা গ্রুপ কি করবে? দরজা নাম্বার 3, ডোর নাম্বার 3, গ্লুয়ার। দ্য ইলনেস আইডেন্টি, আই এম ক্যান্সার, আই এম ডাইনিং। আমার ক্যান্সার হয়েছে, আমি শেষ। আর ডাক্তার বলছে 3 মাস বাঁচবো, শেষ আমি। মানে নিজের ওইখানেই মরার আগে সে মরে গেল। দে স্টপ ড্রিমিং, তার লাইফের আর কোনো স্বপ্ন নেই। স্টপ লাফিং, সে লাইফের কোনো এঙ্গেজমেন্টে নাই, মানুষের সাথে মিশা, হাসা, খেলা সব বন্ধ করে। রেজাল্ট, ইলনেস বিকামস দ্য আইডেন্টিটি। অসুখ একটা আলাদা জিনিস, আপনি একটা আলাদা জিনিস। ক্যান্সারটা ছিল একটা রোগ, এটা হয়ে গেলেন আপনি নিজে, আই এম ক্যান্সার হয়ে গেলেন তখন। তাহলে সিকোয়েস রিমাইন্ডার এখানে কি? ইউ আর নট ইউর ডায়াগনোসিস, ইউ আর ইউর ডিভাইনিটি। আপনার সোল ইটসেলফ হয়তো এই বডিটা কেরিয়ার হয়তো 3 মাস করবে আপনার সোলটাকে, কিন্তু এই সোলটা তো ভ্যানিশ হবে না। ইউ আর ডিভাইন এন্টিটি। আপনি মারা গেলেও তো এই সোলটা অন্য একটা জায়গায় ফর্মে আল্লাহ আবার তুলবে, অন্য একটা জায়গায় আবার ক্যারি করবে, কন্টিনিউয়াস মুভিং। আপনি বেহেশতে যান, জাহান্নামে, যেখানে যায়, তার মানে এই ফর্মটা হয়তো সাময়িক হারায় যেতেছে, এই ফর্মটা কিন্তু আপনার সোল না। কারণ মানুষ মারা যাওয়া মানে তো তার সোলটা মারা যাচ্ছে না, মানুষ মারা যায় তার বডিটা মারা যাচ্ছে, এই সোলটাকে আল্লাহ আরেক জায়গায় ট্রান্সফার করবে। ডোর নাম্বার 4, এক্সপ্লয়েটার, দ্য পেইন পারফর্মার। এরা আবার কারা? এরা আরো ভয়াবহ। ইউ মাস্ট ডু এভরিথিং ফর মি, আই এম সিক। তারা এই যে সিক গেম খেলতে থাকে, তারা আত্মীয় স্বজন আশেপাশে যা আছে, এই আমি অসুস্থ, আমি এটা করতে, আমি শেষ, আমি, মানে তারা কি করে? এক্সপ্লয়েট করে, এটা আশেপাশের মানুষকে ম্যানিপুলেট করে, এবং এটা একটা ভিকটিম গেম খেলে। আমি অসুস্থ, তোরা আমার বেশি জ্বালাই দাও, আমি অসুস্থ, ওইটা, মানে সারাক্ষণ ঘরের আশেপাশের অন্যান্য মানুষদের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রেজাল্ট কি হচ্ছে? আইসোলেশন, তখন আর কেউ তারে দেখতে আসে না, আরো দূরে থাকতে চায়। রিসেন্টমেন্ট ফ্রম আদার্স, সবার থেকে সে আরো দূরে সরে যায়। সিকোয়েন্স প্রিন্সিপাল এখানে কি বলছে? পেইন ইনভাইটস কম্প্যাশন বাট নট কন্ট্রোল। পেইন আপনাকে পিউরিফাই করতে আসছে, আপনার মধ্যে কম্প্যাশনটাকে আপনাকে রিভিল করতেছে, বাট নট কন্ট্রোল। পেইন হইছে, এইটা দিয়ে আমি কন্ট্রোল করব, এইটা দিয়ে আমি ব্লেম গেম খেলবো, এইটা দিয়ে আমি সবাইকে কন্ট্রোল করতে চাবো। দিস ইজ ইগোইস্টিক বিহেভিয়ার। সো আই হোপ জিনিসটা ক্লিয়ার। সো ট্রুথ ফর অল সিনারিও, আমরা কি দেখতে পারবো? দ্য পেইন ইজ রিয়েল, এটা পারফেক্টলি রিয়েল। দ্য লস ইজ রিয়েল, দ্য টর্চার ইজ রিয়েল। হাজবেন্ড একটা ওয়াইফকে মারধর করে, রিয়েল। কেউ হারায় গেলে, মারা গেলে কষ্ট পাবো, রিয়েল। আমার রোগ হইলে পেইন হবে, রিয়েল। বাট ডোর ইউ চুজ ডিসাইড ওয়েদার দিস পেইন বিকামস ইউর প্রিজন অর ইউর প্যাসেজ টু পাওয়ার। তাহলে এইটা রিয়েল, কিন্তু আমার ডোর কোনটা আমি ডিসাইড করতেছি, এইটার উপরে ডিপেন্ড করবে পেইনটাকে আমাকে প্রিজন্ট করে ফেলবে নাকি প্যাসেজ টু পাওয়ারে নিয়ে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু বি ওকে। আপনার সবসময় ওকে থাকার সুযোগ আসলে পৃথিবীতে নাই। ইউ ডোন্ট হ্যাভ টু বি ওকে অল দ্য টাইমস।
ইউ হ্যাভ টু বি অ্যাওয়েক। আপনার ওকে না, আপনার অ্যাওয়েক থাকতে হবে, অ্যান্ড ফ্রম দ্যাট অ্যাওয়ারনেস ইউ ওয়াক টুয়ার্ডস ইউর জিরো, আপনার আলটিমেট সোলে আপনি তখন ফিরবেন। ইউর গ্রেটেস্ট পেইন ইজ ইউর আনসিন মাস্টার ক্লাস। তাহলে আপনার জীবনের যত পেইন আছে এটা হচ্ছে আপনার জন্য একটা মাস্টার ক্লাস, আনসিন মাস্টার ক্লাস। এখন আপনি হয়তো বলবেন যে এটা কেমনে কি হয়। দেখেন, আপনার জীবনের যত খারাপ ঘটনা, দুঃখ, পেইন, দেখেন তো এটা আপনার মাস্টার ক্লাস কিনা, এটা আপনার টিচার কিনা। আপনাকে কোনো লেসন না দিয়ে, আপনার জীবনে একটা দুঃখ দেখান তো, আপনাকে কোনো লেসন না দিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে, কোনো মিরর হিসেবে আপনার সামনে না এসে গেছে। তার মানে ইউর গ্রেটেস্ট পেইন ইজ ইউর আনসিন মাস্টার ক্লাস। এটার জন্য আপনার কোনো টিউশন ফি লাগতেছে না, আপনাকে কোনো ক্লাস করতে যেতে হইতেছে না, আপনার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হচ্ছে না, কোনো ক্লাস নাই, টিচার নাই, কোনো টাইম কনজিউম নাই, কোনো টাকা পয়সা খরচ নাই। ইটসেলফ দিস ইজ দ্য আলটিমেট মাস্টার ক্লাস, যেটা আপনাকে অনেক কিছু আসলে শিখাচ্ছে, যেখান থেকে আপনি আসলে ঘুরে দাঁড়ানোর অনেক সুন্দর সুন্দর রসদ খুঁজে পাচ্ছেন। The pain didn't come to break you, it came to graduate you. পেইন আপনাকে আসলে গ্রাজুয়েট করতেছে আপনার লাইফ জার্নিতে, নট কাম টু ব্রেক ইউ। আপনাকে ধ্বংস করার জন্য আসে নাই, আপনাকে গ্রাজুয়েশন দিচ্ছে উইদাউট এনি টিউশন ফি, উইদাউট এনি যে আমার ক্লাস রাত জেগে জেগে 4 ঘন্টা 5 ঘন্টা ওইখানে কিছু করা লাগতেছে না। ওই পেইন ইটসেলফ আপনার জন্য মাস্টার ক্লাস আপনার লাইফে। সো 4 কোয়াড্রান্ট অফ ইমোশন, আমরা আরো 2টা গুরুত্বপূর্ণ টপিক কভার করব, যদিও রাত 12টা, বাট আমি আসলে এই 2টা টপিক কভার করতে হবে। সিরিয়াস লেভেলের 2টা টপিক, মানে অন্য লেভেলে আপনি ফিল করতে পারবেন পুরো ইমোশনাল জার্নিটাকে। 4 কোয়াড্রান্ট অফ ইমোশনস। ইমোশনকে আমি 4টা কোয়াড্রান্টে ভাগ করেছি, এবং দিস ইজ অ্যাবসলিউটলি আমার নিজের ইনভেনশন। এইখানে খেয়াল করে দেখেন যে এক্স এক্সিসে আমাদের এইখানে আছে ইমোশনাল অ্যাওয়ারনেস, ওয়াই এক্সিসে আছে ইমোশনাল ওনারশিপ। একটা হলো ইমোশন সম্বন্ধে আমি অ্যাওয়্যার, আর ইমোশনটাকে আমি ওন করছি। 2টা এক্সিসে 2টা জিনিস আছে, এক্স ওয়াই। এইখানে দেখেন একদম ব্লু কালারে যেটা আছে ইমোশনাল নাম বলতেছি আমরা তাকে। ইমোশনাল নাম যেই মানুষটা, তার ইমোশনাল অ্যাওয়ারনেস 0, আবার ইমোশনাল ওনারশিপ 0, তাকে আমরা বলতেছি ইমোশনালি নাম, অসার, জড় বস্তুর মতো তার ইমোশন। এইখানে ইয়েলো কালার যেটা দেখতেছেন, সেখানে দেখতেছেন ইমোশনাল অ্যাওয়ারনেস তার অনেক হাই, কিন্তু ইমোশনাল ওনারশিপ লো। তাকে আমরা বলতেছি ইমোশনাল রিঅ্যাক্টর, আই ফিল বাট আই ব্লেম। এইটা খুব পাওয়ারফুল একদম লাইফ একটা লেসন। আমরা একদম এটাকে প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে আপনাদেরকে দেখাবো, তখন বুঝে যাবেন যে এই চারটা আপনার ইমোশন বোঝার জন্য কত গুরুত্বপূর্ণ। এবং এইখানে কি বলে আমরা পার্পল কালারে যেটা দেখতে পাচ্ছি, এইখানে দেখেন ইমোশনাল ইন্টেলেকচুয়াল, ইমোশনালি ইন্টেলিজেন্স আমরা যাদেরকে বলি, এরা হচ্ছে ইমোশনাল ওনারশিপ হাই, ইমোশনাল অ্যাওয়ারনেস লো। এন্ড রেড ওয়ান যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইমোশনাল আলকেমিস্ট, দিস ইজ দ্য আলটিমেট ইমোশনাল মাস্টার। তারা আলকেমিস্ট কারা? তাদের ইমোশনাল অ্যাওয়ারনেস হাই এবং ইমোশনাল ওনারশিপ হাই, দুইটাই হাই। এখন আমরা একটু ব্রেকডাউন করি এগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল একটার ভিতরে ঢুকি। তাহলে 2 এক্সিস আমরা যদি আগে এক্সপ্লেন করি, এক্স এক্সিসে কি দেখেছি আমরা? ইমোশনাল অ্যাওয়ারনেস। ইমোশনাল অ্যাওয়ারনেসে কি কি আছে? হাউ মাচ ইউ নোটিস, নেম, আন্ডারস্ট্যান্ড ইউর ইমোশন। অর্থাৎ আপনি আপনার ইমোশনকে নোটিস করতে পারেন, আপনার ইমোশনকে নাম দিতে পারেন যে আমার অ্যাঙ্গার, ফিয়ার, স্যাডনেস এগুলো হইতেছে, এন্ড আপনি আপনার ইমোশনকে বোঝেন। দ্যাটস কল ইমোশনাল অ্যাওয়ারনেস। যাদের ইমোশনাল অ্যাওয়ারনেস লো থাকে তারা বলতে পারে না আই ডোন্ট নো হোয়াট আই ফিল। তারা রাগ করে ভাঙা ফেলছে, এটা বলতে পারে না কোন ফিলিং থেকে, কোন থট থেকে ভাঙা ফেলছে। তাদের অ্যাওয়ারনেসটা লো। হাই অ্যাওয়ারনেস যাদের থাকে, আই নো আই ফিল ফিয়ার এন্ড আই নো হোয়ার ইট ইজ কামিং ফ্রম। তার মানে হাই অ্যাওয়ারনেস, আমার ভয় লাগতেছে কিন্তু আমি জানি ভয়টাকে কোথায় থেকে আসছে। আমার স্যাডনেস লাগতেছে বাট আমি জানি কিভাবে স্যাডনেসটা আসছে। আমার অ্যাঙ্গার হইতেছে বাট আমি জানি, মানে আমি অ্যাওয়্যার। একটা হলো জিনিসটা আমি বুঝি, আর একটা বুঝি না, সহজ কথা, ইমোশনাল অ্যাওয়ারনেস। এবার আসেন ওয়াই অ্যাক্সিস, ইমোশনাল ওনারশিপ। একটা হলো বোঝার পার্টটা গেল লো এন্ড হাই। এবার ওনারশিপ, হাউ মাচ ইউ টেক রেসপন্সিবিলিটি ফর ইউর ইমোশনস। অর্থাৎ একটা ইমোশনাল ঘটনা ঘটলে সেটাকে আপনি কতটুকু ওন করেন। লো ওনারশিপ মানে ইউ মেড মি ফিল দিস। লো ওনারশিপ মানে আমি রাগ করে ভাঙছি
কিন্তু আমি দোষ দিতেছি তোমার কারণেই তো আমি ভাঙলাম কিন্তু আমার ইমোশনের কারণে। এই ওনারশিপটা আমি নিচ্ছি না, ব্লেমটা কার? আরেকজনের। আর হাই ওনারশিপ মানে আই ফিল দিস and I own my response। আমি বুঝতেছি গ্লাসটা ভাঙছি, আমার রাগ উঠে গেছিল, সরি ফর দ্যাট, আমি ওন করলাম, আমি ব্লেম দিলাম না। দিস ইজ ইমোশনাল ওনারশিপ। আই হোপ জিনিসটা একটা হলো অ্যাওয়ারনেস, আমি বুঝি না। ওনারশিপ মানে এটা আমি রিসিভ করলাম, মানে ওন করলাম। আর লো ওনারশিপ মানে আমি আরেকজনের ব্লেম দিলাম। দিস ইজ দ্য ওনারশিপ অ্যান্ড অ্যাওয়ারনেস। এবার আসেন আমরা এক একটা কম্পোনেন্টে ঢুকি। ইমোশনাল আলকেমিস্ট। আচ্ছা আমরা একদম পেছন থেকে আসি, 4 নাম্বারটা থেকে। ইমোশনাল নাম কাকে বলছি আমরা? তার ইমোশনাল অ্যাওয়ারনেস অর্থাৎ ইমোশনাল বোঝার জিনিসটা লো, ওনারশিপ হলো দুইটাই লো। তার মানে ইমোশনালি এই লোক অন্ধ, সোজা কথা, ইমোশনাল ব্লাইন্ড বলতে পারি আমরা তাকে। আই ডোন্ট নো হোয়াট আই ফিল, আই ডোন্ট থিঙ্ক ইটস মাই প্রবলেম। এটা যে তার প্রবলেম এটা সে ফিল করে না, ডোন্ট নো সে সবকিছুর বিহেভিয়ার হিসেবে দেখে, তুমি এটা করছো এজন্য আমি এটা করছি। কমপ্লিটলি ডিসকানেক্ট ফ্রম দ্য ইমোশনাল রিয়েলিটি। এটা যে একটা জগৎ আছে এটা সম্বন্ধে কমপ্লিট। যেমন আমরাও হয়তো অনেকে এই ক্লাসের আগে এই ব্যাপারটা নিয়ে এতটা ক্লিয়ার ছিলাম না, এটা যে এতটা আমাদের লাইফ ফোর্স হিসেবে কাজ করে। ইমোশনালি ফ্ল্যাট, অলওয়েজ বিজি, সাইলেন্ট অর টু লজিক্যাল। থিঙ্ক ইমোশনাল এক্সপ্রেশন ইজ উইকনেস। তারা কষ্ট পাইলে কান্না করবে না, কষ্ট পাইলে কাউকে বললে মনে করে এটা উইকনেস, মানুষ দাম দিবে না। এই যে এরকম রিয়েল লাইফ এক্সাম্পল, এ ওয়ার্কার আন্ডার স্ট্রেস সেইজ আই এম ফাইন, ইটস জাস্ট ওয়ার্ক, বাট ইনসাইড দে আর বার্নড আউট অ্যান্ড আনফুলফিলড। বলতেছে না তার এই কষ্ট, এই যে সমস্যা হইতেছে। এটা মেটাফর হিসেবে আমরা ওইখানে ছবিতে দিয়েছি যে একটা ফ্রোজেন লেক, সাইলেন্ট সাফারিং। তারা কি সাইলেন্ট সাফার করতেছে, তারা নিজেরও বুঝতেছে না সাফারিং কোত্থেকে আসতেছে, কিন্তু সে লাইফে ভালো নাই। তাহলে কি ইমোশন এখানে? কি অ্যাংজাইটি বারিড আন্ডার নামনেস। তার অ্যাংজাইটিটা এই নামনেসের ভিতরে, তার যে ডিপ্রেশনটা, স্ট্রেসটা, অ্যাংজাইটিটা, ওইটা যে ইমোশনের ভিতরে, এটা সে বুঝতে পারতেছে না। এটা বুঝলে কিন্তু সে সলভ করে ফেলতো। দিস ইজ কল্ড ইমোশনাল নামনেস। এবার আসেন ইমোশনাল রিয়েক্টর কারা? 3 নাম্বার যেটা আমরা দেখিয়েছিলাম, এরা হলো অ্যাওয়ারনেস অনেক হাই, ওনারশিপ হচ্ছে লো। অ্যাওয়ারনেস হাই মানে কি? অ্যাওয়ারনেসের ব্যাপারটা আমরা কি বলেছিলাম? সে বোঝে তার ইমোশন, কিন্তু সে ওন করে না এটা যে তার থেকে আসা ইমোশন। তাহলে আমি বুঝলাম, তাহলে কি হয় এই ধরনের সিচুয়েশন? আই ফিল ইট স্ট্রংলি বাট ইটস ইওর ফল্ট। আমি বুঝতেছি আমি রাগের কারণে মোবাইল ভাঙছি, কিন্তু এটা তোমার ফল্ট। তাহলে আমি ওনারশিপটা দিয়ে দিলাম আমার ওয়াইফকে, আর রাগের কারণে ভাঙতেছি এটা আমি বুঝতেছি। তার মানে কি হলো? ইমোশনাল রিয়েক্ট করতেছি আমরা, কারণ আমার ইমোশনকে আমি রেগুলেট করতে পারতেছি না। আমি যতক্ষণ এটা ওন করব যে প্রবলেমটা আমার, প্রবলেমটা যদি তোমার হয় তাহলে আমি সমাধান কেমনে করব? দ্যাটস ওয়াই তারা অলওয়েজ রিয়েক্টর, তাদের রিয়েকশন বাড়বেই, কোনোদিন সমাধান হবে না। আই ফিল ইট স্ট্রংলি বাট ইটস ইওর ফল্ট, এরা হচ্ছে রিয়েক্টর। দে নো হোয়াট দে ফিল অ্যান্ড এক্সপ্রেস ইজ ফাস্ট। তারা এটা বোঝে যে আমার এইটা কাজটা ঠিক হয় না, বা ইমোশনটাকে ক্যাচ করতে পারে তারা। বাট দে ব্লেম আদার্স এন্ড রিয়েলি পজ। তারা অন্যদেরকে ব্লেম দেয়, রিয়েলি পজ। দে রিঅ্যাক্ট, এক্সপ্লোড এন্ড শাট ডাউন ইমোশনালি। তারা রিঅ্যাক্ট করে ফেলে খুব বেশি, এক্সপ্লোড হয়ে যায় জিনিসটা, এন্ড ইমোশনালি ডাউন ফিল করে তারা। রিয়েল লাইফ এক্সাম্পল, এ হাজব্যান্ড সেইজ ইউ মেড মি অ্যাংরি অ্যান্ড ইয়েলস ইনস্টেড অফ রিফ্লেক্টিং। তুমি আমার রাগাইছো বিধায় এটা করছি। মেটাফর ভলক্যানো, এরা হলো সেই ভলক্যানো। আমরা শুরুর দিকে একটা মেটাফর বলেছি, আগ্নেয়গিরির মতো হঠাৎ করে এরা ব্লাস্ট করে, কারণ এটা রিয়েক্টর, এটা ইমোশন সাপ্রেস করে রাখে। এরা হলো ভিকটিম মাইন্ডসেট, ট্র্যাপ। তারা বলে তোমার কারণে, আশেপাশে পরিবেশন, আমার মায়ের কারণে আমার রাগ হয়, অফিসে বসের কারণে হয়, অফিসের চাপের কারণে হয়, আমি ওইটার কারণে, কোনো না কোনো অন্য জিনিসকে সে ব্লেম দিতেছে যে আমার ওইটার কারণে আমি এমন করে ফেলছি। দুনিয়ার কাজ, তোমার বাচ্চা কথা শুনে না, তারে মানুষ করতে গিয়ে ওইটার কারণে, তার কারণে এটা, এরা ভলকানোর মতো ব্লাস্ট করে, কিন্তু দোষটা অন্যদের। কি ইমোশন? রেজ, ব্লেম, রিগ্রেট। এবার আসেন ইমোশনাল ইন্টেলেকচুয়াল, যারা ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে এটা আপনারা কেউ অন্যভাবে নিয়েন না। আমাদের এইখানে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এরকম অনেক ট্রেনারদের দেখছি যে তাদের ইমোশন কন্ট্রোলে নাই। খুবই দুঃখজনক। এটা কেন জানেন? বিকজ তাদের লো অ্যাওয়ারনেস, হাই ওনারশিপ। এরা ইমোশনাল ইন্টেলেকচুয়াল, তারা ইমোশন নিয়ে ট্রেনিং করা, ইমোশন নিয়ে বই পড়ে। মানে এর মধ্যে একজন আমার সাথে এর মাঝে দেখা হয়েছে, উনি আমাকে হঠাৎ করে সরি বলতেছে। তো সরি বলার পরে আমি বললাম যে কেন? পরে বললো ভাই আমি একদিন আপনার সম্বন্ধে না জেনে আপনার নামে ফেসবুকে একটা খুব বাজে ভাবে অনেক বড় পোস্ট দিয়ে ফেলছিলাম। তা আমি বলছি ইটস ওকে, এটা হইতেই পারে। এখন উনি কিন্তু ইমোশন নিয়ে কাজ করে, বাট এই যে উনি পোস্টটা দিয়ে ফেলছে, সরি বলছি, ইটস এ গুড, মানে ইয়া বলি আমি, এটা একটা ভালো লক্ষণ
যে আমরা নিজেদেরকে কারেকশন করা, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করতেছি যে ইভেন আমারও হইতে পারে যে আমি ইমোশন নিয়ে এত ট্রেনিং করানোর পর আমারটাও আমি হইতে পারে যে আমি যদি অ্যাওয়্যার এবং ওনারশিপ দুইটা একের সাথে না হয় আমারটাও হয়তো কন্ট্রোলে থাকবে না। এবং অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি, ইভেন ইন্ডিয়াতে খুব নাম করা একজন গুরু আছে, ও দেখে আবার আরেকজন ধর্মগুরু নিয়ে ফেসবুকে প্রায় 12টা এরকম রিয়েক্টিভ ভিডিও বানাইছে। এখন দেখেন সে কিন্তু অনেক কিছু শিখাইতেছে, অনেক ভাবে তৈরি করতেছে ইটসেলফ, তার অ্যাঙ্গারে সে 12টা ভিডিও বানায় ফেলতেছে, তার ইমোশনকে সে রেগুলেট। এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় এক্সপার্টদেরকে আমি দেখছি যে এইটুকু তার কন্ট্রোলে নাই। কেন হয়? বিকজ তারা ইমোশনালি ইন্টেলেকচুয়াল, তাদের ওনারশিপ ইমোশন নিয়ে হাই, তারা ফিল করে, কিন্তু তাদের অ্যাওয়ারনেস অনেক লো। I take responsibility but I am not really in touch with what I feel. এটা আমার, আমি বুঝছি এটাই ঠিক আছে আমার করা। তারা লজিক ড্রিভেন হয়, তারা ইমোশনকে কন্ট্রোল করতে হয়। These people overthink but underfeel, তারা অনেক চিন্তা করে, লজিক ড্রিভেন হয় বিদায় তারা ফিলিংটাকে ধরতে পারে না। They may talk about mindset or EQ but avoid deep feeling. তারা মাইন্ডসেট, ইকিউ, আইকিউ, এই সকল ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক টপিক নিয়ে হয়তো বলতেছে, লজিক্যালি সুন্দর বুঝাইতেও পারতেছে, বাট অ্যাভয়েড ডিপ ফিলিং। তাদের যখন কারো ব্যাপারে এই ফিলিংটা হয় তখন তারা এটাকে রেগুলেট করতে পারে না, এটার ব্যাপারে অ্যাওয়ারনেস তাদের কাজ করে না। তো দে জার্নাল থটস নট ইমোশন, তারা থট ডায়েরি মেনটেন করে বাট ইমোশনকে রেগুলেট করে না। ওপেন স্পিরিচুয়াল বাইপাসেস অর বাইপাসার অর পারফেকশনিস্টদের ক্ষেত্রে এরকম হয় বেশি, কোচ অনেক তাদের ক্ষেত্রেও হয়। রিয়েল লাইফ এক্সাম্পল, আ কোচ সেইজ এভরিথিং ইজ ফাইন, আই হ্যাভ ফরগিভেন দেম। আচ্ছা ওকে বুঝছি ওরা ভুল করছে, আমি সবাই মাফ করে দিলাম, বাট ইনসাইড ক্যারিজ আনপ্রসেসড গ্রিফ। দেখেন আমরা সবকিছু বুঝা, আচ্ছা ঠিক আছে আমার কর্মীরা ওরা ভুল করছে, আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, এই সেলফ এটা বলে দিল, সে লজিক্যাল মাইন্ডে তার ইমোশনের ভিতরে তখনও অ্যাঙ্গারটা রয়ে যায়। এজন্য দেখা গেল আলটিমেট সমাধানটা তারা পায় না। তাহলে তাদের ক্ষেত্রে মেটাফর কি ক্লাউড বাট নো রেইন, তাদের মেঘ জমে রয়েছে অনেক, কিন্তু বৃষ্টি হয়ে এটা যতক্ষণ না ঝরবে তখন এই আকাশ যে ভারী হয়ে থাকে এটা ভারী হয়ে থাকে তাদের। সো হেড উইদাউট হার্ট, তার মানে তাদের লজিক অনেক, এটার সাথে হার্ট কানেক্ট করে তারা পারফর্ম করে না। ইনি অনেক বোঝে, অনেক লজিক, অনেক সুন্দর, কিন্তু হার্ট কানেক্ট করতে পারলেই বৃষ্টি হয়ে মেঘগুলো ঝরে যেত, এটা ঝরে না। সো কে ইমোশন কি? কনফিউজড প্রাইড অর সাপ্রেসড পেইন। তাদের কনফিউজড প্রাইড থাকে, গর্ব থাকে, অথবা সাপ্রেসড পেইন থাকে। এবার আসেন তাহলে আমাদের আলটিমেটলি লক্ষ্য কি? উই হ্যাভ টু বি ইমোশনাল আলকেমিস্ট, হাই অ্যাওয়ারনেস, হাই ওনারশিপ। অর্থাৎ অ্যাওয়ারনেস, ইমোশনকে আমি অ্যাওয়্যার করব এবং আমি ওন করব, আমার ইমোশন আমার থেকে প্রডিউস হয়েছে, অন্য কেউ এটার জন্য দায়ী না। আই ফিল ইট, আই আন্ডারস্ট্যান্ড ইট, আই ওন ইট অ্যান্ড আই ফ্লো ইট। আমার মধ্য দিয়ে এটা ফ্লো হবে। আই এম দ্য রিভার, তাহলে ওয়াটার তো রিভার দিয়েই ফ্লো হবে। দে রেকগনাইজ ইমোশন আর্লি, দে ডোন্ট ব্লেম। রেকগনাইজ করতে পারে, ও আচ্ছা আমার অ্যাঙ্গারটা, আচ্ছা ঠিক আছে তাহলে আমি পজ নেই, আপাতত আমি কাজে না যাই, আপাতত একটু দূরে থাকি জিনিসটা। এই যে ইমোশনকে তারা রেকগনাইজ করে এন্ড ডোন্ট ব্লেম, কাউকে তারা ব্লেম দেয় না। দে নো হোয়াট টু ডু উইথ ইট, তারা জানে যে এটাকে রেগুলেট করতে, জার্নালিং করতেছে, ব্রিথ ওয়ার্ক করতেছে, মেন্টরের সাথে হয়তো বসতেছে। দে আর কাম, ক্লিয়ার অ্যান্ড কনশাস। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল কি? আ লিডার ফিলস অ্যাঙ্গার ইন এ মিটিং। ধরেন একজন লিডার, একজনের সবার পারফরমেন্স খারাপ দিয়ে খুব অ্যাঙ্গার তার মধ্যে ফিলিং চলে আসলো, সে কি করবো? সি পজেস অর হি পজেস, এটা ব্রিথ, আচ্ছা ওকে না অ্যাঙ্গারটা চলে আসছে, ডিপ ব্রেথ, পজ, কমিউনিকেট অ্যাসার্টিভলি নট রিয়েক্টিভলি। তার মানে সুন্দর করেছে জিনিসটাকে চ্যানেল করে ফেললো। এটাকে আমরা মেটাফর দিয়েছি কি? ফ্লোয়িং লাইক এ রিভার। এবং এই ট্র্যাপ এসকেপড, সে সুন্দর একটা ট্র্যাপে পড়ে যাচ্ছিল, আইডেন্টিটিটা তার ইমোশন হ্যাক করে নিয়ে যাচ্ছিল, ওই মুহূর্তে সে চ্যানেল করে সুন্দর বের করে, হাইজেকারকে হাইজেক করতে সে দিল না। সো ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন হইতেছে কি? তারা ইমোশনাল মাস্টার, তারা আলকেমিস্ট, তারা অ্যাওয়্যার এন্ড তারা ওনার। তখন আপনি দেখেন যে কোনো ইমোশন নিয়ে চমৎকার করে খেলতে পারবেন এবং ইমোশন আপনার লাইফকে একটা অন্য স্টেজে, অন্য উচ্চতায় তখন নিয়ে যাবে। তাহলে আমরা চারটে ইমোশনাল দেখলাম। তাহলে সিকোয়েন্স উইজডম এখানে কি বলতেছে? আলকেমিস্ট ফিলস এন্ড ফ্লো, কষ্ট পাইছি ফ্লো করো, অ্যাঙ্গার হইছে ফ্লো করো, এভরিথিং ফ্লো হইতে দে। রিঅ্যাক্টর ফিলস এন্ড এক্সপ্লোড, তারা ফিল করে কিন্তু এক্সপ্লোড করে ফেলে। ইন্টেলেকচুয়াল টক্স বাট অ্যাভয়েডস ফিলিং, টক তারা বুঝায় অনেক লজিক, কিন্তু তারা ওই ফিলিংটাকে রেকগনাইজ করতে পারে না। নাম ডাজন্ট ফিল অর ওন এনিথিং, তারা ফিলও করে না, এনিথিংও করে না, তারা জাস্ট এজ এ প্রি প্রোগ্রাম ছোটবেলা থেকে যেভাবে শিখে আসছে, নিজেকে চেঞ্জও করে না, কন্টিনিউ পারফর্ম করতে থাকে।
অলমোস্ট আমরা শেষ দিকে। এইবার যারা আছেন এখন পর্যন্ত, খুবই সুপার পাওয়ারফুল একটা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব ফর এভার, এবং এই ফর্মুলার পরে আমরা মোটামুটি আজকের জার্নি শেষ করব। ফর এভার ফুলফিলিং ফর্মুলা বাই খোঁজ কাঞ্চন। এটা আমার এ যাবৎকালে মানে আবিষ্কার বলি আর গবেষণা বলি, রিসার্চ চিন্তা যাই বলি, আমার এই যাবৎকালে বানানো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইকুয়েশন। এবং এইটা এইভাবে এর আগে আমি আর ফর্মালি কোথাও বলি নাই। আগের একটা ইকুয়েশন ছিল, ওইটাকে আমরা ব্রডার সেন্সে পুরো ইকুয়েশনটাকে রিডিজাইন করেছি, এবং আমি ইন্টারন্যাশনালি নতুন 3টা বই লিখেছি, ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে। ওই বইয়ের একটা বইয়ের কোর কনসেপ্ট শুধু এটাকে ঘিরে পুরো একটা বই লিখেছি, এবং এইটার উপরে আমার প্রায় 12 সপ্তাহের একটা ট্রেনিংও রেডি করেছি আমি। এইটা এত পাওয়ারফুল একটা জিনিস, ফর এভার ফুলফিলিং ফর্মুলা। ফর এভার ফুলফিলিং কেমন হইতে পারে? এটা খুবই পাওয়ারফুল, আপনার লাইফকে অন্য ডাইমেনশনে নিয়ে যাওয়ার মতো একটা জিনিস। বাট খুবই অল্পতে আমরা জিনিসটা ব্যাখ্যা করব। এটা ডিটেইলের জন্য আমার যখন বই বের হবে আমি বলবো ওই বইটা পড়ে নিলে আপনারা এটা ডিটেইল আরো ঢুকবেন। এখানে দেখেন খালি এফ 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 দেখতে পাচ্ছেন, উপরে ফর এভার এফ, ফুলফিলিং এফ, ফর্মুলা এফ, আবার নিচে এফ মাইনাস এফ, আবার মাল্টিপ্লাইজ বাই এফ প্লাস এফ ইকুয়ালস এফ এফ। মানে এফ এর খেলা দুনিয়া জুড়ে। এইটা কেন, কোন এফ কি ডিফাইন করে, এটাকে আমরা একটু যদি যাই, তাহলে প্রথম এফ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই এফ হচ্ছে এফ স্ট্যান্ডস ফর ফ্যাক্টস। এই যে আমরা সন্ধ্যা থেকে শুরু করেছি, এখন মাঝরাত, ভোরের দিকে চলে যাচ্ছি, আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি ফ্যাক্টস বা ইভেন্ট। তার মানে আমাদের লাইফে যা যা কিছু ঘটে সবগুলাই কি আমাদের জন্য একটা ফ্যাক্ট। আমার ক্যান্সার হয়েছে, আমি ব্যবসায় লস করেছি, হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, বাচ্চা রেজাল্ট খারাপ করেছে, যা যা ইভেন ভালো করেছে, সবগুলাই আসলে কি ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো অ্যাজ এ র যেমন থাকার কথা, যেমন আমরা দেখার কথা। আমরা শুরুর দিকে একটা স্লাইডে আপনাদের বলেছিলাম না, ওই যে বেবি ডাকস ফলো করে মাদার ডাকসকে, অর্থাৎ ওই মামা হাঁসটা যেদিকে যায় বাচ্চা হাঁসটা তাকে ফলো করে ওইদিকে যেতে থাকে। তাহলে আমাদের এইখানে আসলে ফিল্টারিং হিসেবে কাজ করে আমাদের থট, অর্থাৎ কোন একটা ফ্যাক্ট বা একটা ঘটনা ঘটলো, আমরা এটা ফিল্টার করি কি দিয়ে? আমাদের থটস দিয়ে, আমাদের পারসেপশন দিয়ে। কিন্তু এই পারসেপশনটাকে সাবট্রাক্ট করাটা ইম্পর্টেন্ট, যার কারণে আমি এই ফর্মুলাটা এমন ভাবে তৈরি করেছি, ফ্যাক্ট বিয়োগ হচ্ছে ফিল্টার। আপনারা একটু লিখে রাখেন, তাহলে আপনারা মনে রাখতে পারবেন। ফ্যাক্ট মানে ঘটনা, ফ্যাক্ট লিখে বাংলায় ঘটনা লিখে রাখতে পারেন, বিয়োগ হচ্ছে ফিল্টার। অর্থাৎ আমার চিন্তা দিয়ে বা আমার ইগো সেলফ দিয়ে আমি যে চিন্তাটা, আমার আইডেন্টিটি সেলফ, আমার ইগো সেলফ, আমার বিলিফ সেলফ, আমার যে এক্সট্রা লেয়ার, অনেকগুলো জামা তো এক্সট্রা পর, আমরা এতক্ষণ এটা তো বুঝে গেছি। এক্সট্রা লেয়ার দিয়ে ঘটনাটাকে আমি যেইভাবে দেখতেছি, ওই যে এক্সট্রা লেয়ারে একটা যে লাল চশমা আমি পরে আসি, রেড সানগ্লাসেস অথবা ব্ল্যাক সানগ্লাসেস, যার কারণে হোয়াইট জিনিস আমি রেড অ্যান্ড ব্ল্যাক দেখতেছি। এই ফিল্টারটাকে ফ্যাক্টস থেকে মাইনাস করা, অর্থাৎ আমার ইগো সেলফটাকে এখান থেকে আমি মাইনাস করে দিলাম। তাহলে আমার ইগো সেলফটাকে যখন আমি মাইনাস করে দিলাম, তখন বলেন তো কি হচ্ছে? তখন ফ্যাক্টর অ্যাকচুয়াল কালার দেখবো। এই যে এটা আমার হোয়াইট কালার টি শার্ট, আপনি রেড কালার সানগ্লাসেস দিলে একটু রেডিশ দেখবেন, আপনি গ্রিন দিলে একটু গ্রিনিশ দেখবেন, আপনি ব্ল্যাক দিলে একটু ব্ল্যাকিশ দেখবেন। তাহলে আপনি এই ফিল্টারটা মানে হলো আমি একদম সরায় ফেলে আমার র অ্যাজ এ সোল সেলফ, নট ইগো সেলফ, এক্সট্রা লেয়ার, আমার আইডেন্টিটি, আমার পাওয়ার, আমার উমুক, আমার এটা, আমার এইগুলোকে সরিয়ে দিয়ে আমরা ঘটনাটাকে একটা ঘটনা হিসেবে যখন দেখবো, মানে আমার এক্সট্রা লেয়ারটা সরে গেলে অ্যাকচুয়াল ঘটনাটা আমি দেখতে পাবো। এটা খুবই জরুরি। তাহলে আমি মাইনাস করলাম আমার এক্সট্রা ফিল্টারটাকে, তাহলে একটা ঘটনা রইল, ঘটনার এক্সাক্ট রূপটা আমি দেখতে পাইলাম। মাল্টিপ্লাইস, এখানে আমি মাল্টিপ্লাইস দিয়েছি, তারপরে আবার ব্র্যাকেটের ভিতরে দুইটা এফ আছে। দেখেন ওই দুইটা এফ এর কাজ কি? ওই দুইটা এফ এর মধ্যে একটা এফ হচ্ছে ফোকাস, প্লাস আরেকটা এফ হচ্ছে কি বলে ফিলিং। তাহলে প্রথম এফটা হচ্ছে ফ্যাক্ট মাইনাস ফিল্টার্স টাইমস ফোকাস প্লাস ফিলিং। এখন ফ্যাক্টের ভিতর থেকে আমি এক্সট্রা লেয়ারটা, আমার চশমাটা ফেলে দিই। এখন আমি ফ্যাক্টটা ব্ল্যাক থাকলে ব্ল্যাক দেখতেছি, হোয়াইট থাকলে হোয়াইট বা পার্পল থাকলে পার্পল, যেই কালারে সেই কালার দেখতেছি। এইবার আমি ফোকাস করব ফ্যাক্টের উপরে, আমি লেয়ার চশমা সরিয়ে দিয়েছি, এবার আমি ফোকাস করব। এখন প্রত্যেকটা ফ্যাক্ট আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এবার নিউটনের ল বলে
যে প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এবং ল অফ ডুয়ালিটি অনুযায়ী সবকিছুর মধ্যে ভালো এবং মন্দ এট দ্য সেম টাইম বিলং করে। তাহলে আমি যেই ঘটনাটা আমার সাথে ঘটলো, এই ঘটনার একটা ভালো দিক আছে, এই ঘটনার আবার খারাপ দিক আছে। তাহলে এবার আমি ফোকাস করব কোথায়? বেশিরভাগ ক্ষেত্রেই এই আমার এই সমীকরণটা এর আগে ছিল এফ প্লাস এফ ইকুয়ালস এফ, এটাকে আমি আরো এক্সট্রিম, ওই যে আমার সিকোয়েন্স উইজডম দিয়ে এটাকে আরো এক্সট্রিম জায়গায় নিই। তাহলে এফ প্লাস এফ আমি আগে যেটা শিখাইতাম যে ফ্যাক্ট প্লাস ফোকাস ইকুয়ালস ফাংশন, আর এখন বলতেছি যে না, ফ্যাক্টে অনেকে দেখলাম যে এই ঝামেলায় পড়ে, স্যার ফ্যাক্টের যে ভালো দিক বলতেছেন আমি তো ভালো দিক খুঁজেই পাই না, সবই তো খারাপ ঘটনা ঘটলে আমি খারাপ ঘটনাই দেখি, এটার ভালো ঘটনা পাই না। এইটা ফোকাসটা আমরা করতে পারি না কেন? এক্সট্রা লেয়ারের কারণে। তাহলে এইবার সমীকরণটা একটা পার্মানেন্ট জায়গায় চলে আসছে, বিকজ আমি তো লেয়ারটাকে ফেলে দিচ্ছি। এবার র ঘটনাতে আমি ভালো দিকে খুব ইজিলি ফোকাস করতে পারবো, কারণ আমার ইগো সেলফ নাই, আমার ট্রু সেলফ ওই ঘটনার ভালো দিকে যখন ফোকাস করতেছে, প্লাস আমার ফিলিংটা কোনটা? আমার তখন ফিলিং অফ এন্টিসিপেশন, ফিলিং অফ পাওয়ার আমার মধ্যে তৈরি হচ্ছে। এই ফ্যাক্টস যখন ফিলিং অফ ফোকাস প্লাস আমার গুড ফিলিং, এই দুইটা জিনিস যখন একসাথে হয় তখন একটা হায়ার ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আর এফ থেকে এফ যখন বিয়োগ হয় তখন ক্লারিফিকেশন তৈরি হয়, ঘটনাটা ক্লিয়ার। কারণ দেখেন, কোন একটা জিনিসের ধরেন আপনার কাছে একটা ঘটনা বিচার আসছে, আমরা বিচার করার আগে খুঁজি কি? আমরা বিচার করার আগে এক্সট্রা ফিলার গুলো ফেলে দেয়, আমরা ভিডিও ফুটেজ, কারো কথায় প্রভাবিত না হয় আমরা রিয়েল ঘটনাটা আগে কও কি হইছে ঠিক মতো জানলে না আমি বিচারটা করতে পারবো, রাইট? তাহলে আমরা প্রথমে ফ্যাক্ট থেকে আমার যে ইগোর ফিল্টারটা ফেলে দিলে আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টটাকে ফ্যাক্ট হিসেবে পেলাম। এবার আমি ফ্যাক্টের গুড সাইডে ফোকাস করলাম। গুড সাইডে ফোকাস করলে আমার ভিতরে একটা গুড পাওয়ারফুল ফিলিং তৈরি হবে, যেটাকে আমি বলি ফিলিং অফ, মানে কি বলে, ফিলিং অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা যখন তৈরি হবে ইকুয়ালস তখন হবে এফ এফ, এন্ড দিস ইজ দ্য আলটিমেট গেম। এই এফ এফ এর মানে হচ্ছে ফুলফিলড ফাংশন। আমি জানি না বুঝতে পারছেন কি? আমি বুঝতেছি। দিস ইজ সো 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 মানে আমার জীবনের অন্যতম সেরা একটা মানে ফর্মুলা, যেটা দিয়ে আসলে লাইফকে অন্য মাত্রায়, অন্য লেভেলে ডিজাইন, অন্য লেভেলে পারফর্ম করা যায়। এবং এইটা হইলে আপনার দেখবেন লাইফে কোনো প্যারা নাই, ইউ হ্যাভ নাথিং টু লুজ, নাথিং টু ফিয়ার, নাথিং টু বিয়ার, নাথিং টু গেইন। এত ঝরঝরা ফিল করবেন, যেটাকে বলছি ফর এভার ফুলফিলিং ফর্মুলা। তাহলে লাস্টের এফ এফ মানে কি? ফুলফিলড ফাংশন। এই যে ফুলফিলড ফাংশন যদি হয়, তার মানে ফাংশন ইজ দ্য আলটিমেট ফুলফিলমেন্ট। দেখেন বুঝতে পারেন কিনা জিনিসটা। আমরা যে কোনো কাজ পৃথিবীতে কেন করি বলেন তো? কোনো কাজ করি এর জন্য যে আমি পড়ালেখা করতেছি, ভালো চাকরি চাই, আমি ব্যবসা করছি, ভালো ইনকাম চাই, আমি বাচ্চা পালতেছি, বাচ্চা এক সময় আমাকে ভালো রাখবে। হ্যাঁ, প্রত্যেকটা কাজের পেছনে আমার একটা আলটিমেট রেজাল্ট ফোকাস থাকে, রাইট? একটা গোল থাকে। কিন্তু আমরা আমাদের লাইফটাকে ফরএভার ফুলফিলিং করতে পারি না কেন? কারণ আমার টার্গেট ছিল বিসিএস ক্যাডার, আমি হব না হয়ে আমি ব্যাংকের ক্যাশিয়ার হইছি। আমি ব্যবসায় বড় কিছু করতে চাইছি, আমি ব্যবসায়ী না হয়ে আমার বাপের দোকানে বসে এখন আমার সেলসম্যানগিরি করা লাগে। আমি দেশে থেকেই সবকিছু করতে চাইছি, বাপ মায় আমারে পড়ালেখার জন্য বিদেশে পাঠাই দিছে। তাহলে এখন আমি যা যা কিছু করতে চাইছি, যা যা কিছু এক্সপেকটেশন, ওই যে আমি বলছিলাম না যে এক্সপেকটেশন ইজ দ্য গ্রেটেস্ট থিপ অফ জয়। ইভেন অনেকে বলে যে ইভেন আমার একজন ইন্টারন্যাশনাল মেন্টরই আছে, উনি এক্সপেকটেশন ইজ দ্য বলে যে দ্য গডস গ্রেটেস্ট সুপার পাওয়ার, আর আমি বলতেছি দিস ইজ দ্য থিপ অফ জয়। তাহলে এই ডিফারেন্সটা কোন জায়গাতে? ডিফারেন্সটা হচ্ছে আপনি যদি কোনো কাজ থেকে এক্সপেকটেশনটাকে জিরো করে দিতে পারেন, তাহলে কাজ ইটসেলফ আপনার লাইফের ফুলফিলমেন্ট। দেখেন জিনিসটা বুঝতে পারেন কিনা, মানে কি মজা। মানে তখন মানে ফুলফিল ফাংশন মানে কি? আমি একটা ফ্যাক্ট থেকে ফিল্টারটাকে মাইনাস করে দিছি, ফোকাস করতেছি এটার পজিটিভ দিকে, এবং আমি সেই অনুযায়ী গুড ফিলিং থেকে কাজটা করতেছি। আর ভালো লাগা থেকে যে কোনো কাজ করা মানে ফুলফিলড ফাংশন। তাহলে কাজ ইটসেলফ ইজ দ্য রেওয়ার্ড, নট দ্য রেজাল্ট। মানে এইটা যে মানে আমি কোন ভাবে বুঝাইলে আপনাদের হার্টে, ঠিক আমার হার্টে যেমনি আছে এমনি দিতে পারবো, তখন এই যে আমি ট্রেনিং করাইতেছি, এই ট্রেনিং থেকে আমি কয় টাকা পাবো, কি ইম্প্যাক্ট, আপনারা ফেসবুকে পোস্ট দিবেন কি দিবেন না, ভালো বলবেন কি বলবেন না, আমাকে রেসপেক্ট করবেন কি,
আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমি কেয়ার করতেছি আমি আমার সর্বোচ্চ ফিলিং থেকে, সর্বোচ্চ গুড ফোকাস থেকে আমি ফুলফিলিং ফাংশনটা আপনাকে ডেলিভার করতেছি। এই যে ডেলিভারিটা কাজটা করলাম, ইটসেলফ দিস ওয়ার্ক ইজ রিওয়ার্ড ফর মি। আমার এটার পরের রেজাল্টটা তো ওয়ার্ক না। তাহলে খেয়াল করে দেখেন তো, এক্সপেকটেশন যখন জিরো, আপনারা কেউই আমারে ভালো বললেন না, কিন্তু ইটসেলফ তো এটা আমার ফুলফিলিং ওয়ার্ক। তাহলে আপনি পৃথিবীতে যত কাজ করতেছেন এই মডেলে যদি কাজ করেন, সবগুলা কাজই ইটসেলফ আপনার জন্য রিওয়ার্ড। আপনার কোনো গোল, লক্ষ্য, ইউ হ্যাভ নাথিং টু লুজ, নাথিং টু গেইন, নাথিং টু ফিয়ার, নাথিং টু বিয়ার, নাথিং টু কনভিন্স, কিছুই তো আপনার লাগতেছে না। ইউ আর ট্রুলি ফ্রি। তাহলে কাজ ইটসেলফ যে রিওয়ার্ড হইতে পারে, তার মানে আমি পড়ালেখা করতেছি, ইটসেলফ ওকে ভালো চাকরি পাইলো, ওকে হ্যাঁ, তার মানে এখন বলবেন তাহলে আমরা কি এক্সপেকটেশন, আমরা বড় প্ল্যান করবেন ট্রু সেলফ থেকে। ওই যে ফাংশনে ফোকাস করলে মজাটা কোথায় দেখেন, আপনি যখন ফাংশনটাকে ট্রেডিশনাল আমাদের যে সেলফ হেল্প গুরু বা যত মেন্টর, টিচার, কোচরা সারা পৃথিবীতে, আমিও করেছি কোটি কোটি টাকার কোর্স, সবাই একটা জিনিস শেখায়, এক্সপেকটেশন, ডিজায়ার তৈরি করো, ওই গোলে পৌঁছাও। আর আমি বলতেছি গোলে পৌঁছানো মানে কি ডেস্টিনেশন, হ্যাঁ, আর আমি বলতেছি জার্নি ইটসেলফ ইজ দ্য পে। এই যে আপনি এই কোর্স থেকে কোথায় কখন কি করবেন, বাট এই যে ক্লাসটা ঠিক মতো করলেন, মনোযোগ দিয়ে ক্লাসটা, ইটসেলফ দিস ইজ দ্য পে, দিস ইজ দ্য ফুলফিলমেন্ট। অনেকে এখানে মানে 2700 লোক জয়েন করছে, হয়তো 2000 ক্লাস করলো, বাকি 700 তো ক্লাসই করে নাই। এর মধ্যে আপনি এখন পর্যন্ত হয়তো লাস্ট ম্যান হিসেবে থাকলে আপনি এখান থেকে ফুলফিলমেন্ট নিচ্ছেন, দ্যাটস দ্য পে। এরপরে কি হবে? তাহলে আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজ যদি এরকম ফুলফিল ফাংশন হিসেবে করেন, তাহলে অটোমেটিকই তো কোন একটা ডেস্টিনেশন আপনি পৌঁছাবেন। সেটা কোন ডেস্টিনেশন? আলটিমেট ডিভাইন ডেস্টিনেশন, আপনি জান্নাতে পৌঁছাবেন। কারণ প্রত্যেকটা কাজ এরকম হোল হার্টেডলি ফোকাস হইতে ভালো জায়গাতে যখন আপনি করতেছেন, আলটিমেট রেজাল্ট কোথায়? এবার আপনি কয় টাকা কামাইছেন, কয়টা সার্টিফিকেট পাইছেন, কয়টা বিসিএস ক্যাডার হইছেন, কি হইছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার বাচ্চা কত, বাচ্চাকে আপনি টোটাল গাইডলাইন দিচ্ছেন তৈরি করার জন্য, সব ফর্মুলা দিচ্ছেন, ওকে, ও যতটুকু পারফর্ম করতেছে পারফেক্ট। So this is game changing, this is like game changing, মানে you can't imagine যে এটা আপনাকে কি পরিমাণ ফ্রিডম দিতে পারে, যে ওয়ার্ক ইটসেলফ ইজ দ্য পে। পৃথিবীতে এইভাবে কেউ কোনোদিন, আমি ডেফিনেট শিওর, আমাকে কোনো কোচ, কোনো ট্রেনার শেখায় না, কিন্তু আমি এই ফর্মুলার ডেপথে, এইটা ফর্মুলাটা আমি কাজ করতেছি গত 5 বছর ধরে, এবং আমার ব্রেভের অনেকে জানেন যেটা কতবার আমি ফাইনাল জায়গাতে এনে এখন এমন একটা জায়গায় আনছি যেটা আমি দেখলাম বাহ, আমার পুরো মানে সিকোয়েন্স, উইজডম এবং আমার পুরো জিনিসটার সাথে অ্যালাইন। কাজ ইটসেলফ ইজ দ্য পে। পৃথিবীতে আমরা কোনো রেজাল্টের জন্য আসি নাই। দেখেন তো রে অফ পৃথিবীতে কি আছে? ডেজিগনেশন, টাকা, জামা কাপড়, ঘোরাফিরে, এগুলো তো কোনো একটা জিনিস নিয়ে তো আপনি যাইতে পারতেছেন না আপনার ডিভাইন ডেস্টিনেশনে, ডিভাইন ডিরেকশনে। তাহলে নিয়ে যাইতে পারতেছেন কি? অনলি কাজের যে নির্যাস, সেটা হলো সোয়াব, হ্যাঁ, বা ভালো কাজের রেওয়ার্ড, যেটা আপনি পরে পাবেন। তাহলে মূলত পেমেন্টটা আপনি কিসের জন্য পাচ্ছেন? এই কাজের গোলে পৌঁছানোর জন্য, এই কাজটা করার জন্য। এবার খেয়াল করেন, আপনি যখন নিয়ত করতেছেন যে আমি হজে যাব, আমি যদি মারাও যান, আপনি হজের সোয়াব কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে ফাংশন ইজ দ্য ফুলফিলমেন্ট। তার মানে কাজটাকে যদি চরম মনোযোগ দিয়ে করেন, কাজটা যদি চরম ভালোবাসা, ফিলিং, ফোকাস নিয়ে আপনি করেন, ওয়ার্ক ইটসেলফ ইজ দ্য পে। তাহলে কাজে ডুবে যে আমি এই কাজটা করতেছি, এই কাজের কারণে এতগুলো মানুষের ইম্প্যাক্ট পড়তেছে, এতগুলো মানুষের জীবনে হ্যাপিনেস। তাহলে এই কাজকে আমাদের দেশে আমরা মূল্যায়ন করি, কয় টাকা পাইলাম, কত রেওয়ার্ডে গেল, কয়টা বাড়ি করলাম, কয়টা এই, হ্যাঁ, এগুলো কি পাবেন না? এগুলো অটো পাবেন। কাজটা যত ভালো করে পড়েন, এগুলো তত আপনার দিকে বেশি করে আসবে, কিন্তু এইগুলো আপনার ফোকাস না, আমার ইম্প্যাক্টফুল কাজ করা ফোকাস। আই হোপ আমরা ক্লিয়ার। এটাকে কেন আমি ফরএভার ফুলফিলিং বলতেছি, কারণ ট্রেডিশনাল মেথডে আপনার ফেইলিওর হওয়ার চান্স আছে, আপনি গোলে না পৌঁছাইলে আপনি ফেইলিওর। আর এই মডেলে দেয়ার ইজ নো ফেইলিওর ইন লাইফ। আপনি যাই করতেছেন ভালো নিয়তে, ভালো চিন্তা করে, সবগুলো অ্যাজ এ রেওয়ার্ড এই জগতে না পাইলেও আপনার পর জগতে পাইতেছেন, এবং এই জগতের রেওয়ার্ডকে আপনি কাজটা মন দিয়ে করলে, এইটার মধ্যে যে একটা টেস্ট, এই যে আমি দাঁড়ায়, আপনারা হয়তো বসে শুয়ে এক একজন এক একটা প্লেস থেকে যে দাঁড়ায়, কিন্তু এই যে কাজের মজার কারণ, এটা দেখেন আমি কতটুকু রিদম নিয়ে, আমার মনে হইতেছে যে আমি মাত্র ট্রেনিং শুরু করলাম, আমার আরো এনার্জি গেইন হইতেছে। আপনারা হয়তো শুয়ে পড়তেছেন শুনতে শুনতে, কিন্তু আমার ক্লান্তি নেই, বিকজ আমার এটা ফুলফিলিং ফর্মুলা। অ্যাজ এ হিউম্যান, পৃথিবীতে আমাকে সৃষ্টিকর্তা যেই পারপাসে আমি মনে করি পাঠিয়েছি, ওই পারপাসকে আমি ফুলফিল রাখছি, তাকে খুশি করার মতো কাজ করতেছি, কারণ তার বান্দার লাইফে হ্যাপিনেস নিয়ে আমি কাজ করতেছি। ফরএভার ফুলফিলিং ফর্মুলা। সো দিস ইজ গেম চেঞ্জিং। এটা আপনি ফলো করলে শুধুমাত্র এই জীবনে না, পরের জীবনও আপনার জন্য রেওয়ার্ড ওপেন থাকবে। তো সিকোয়েস উইজডম কি বলতেছো? হোয়েন ইউ সাবট্রাক্ট ইলিউশন এন্ড অ্যাড ইন্টেনশন, আমি ইলিউশনটা অ্যাড করে দিলাম, কোথায় যাব আই ডোন্ট নো, বাট আমি জানি হ্যাপিনেস ইজ আ জার্নি, নট এ ডেস্টিনেশন।
So when you subtract illusion and add intention, একটা why, একটা big why, একটা purpose, intention কে add করলাম, fulfillment becomes not a destination but your direction. ডেস্টিনেশনটা ফুলফিলমেন্ট না, এই যে জার্নিটা, লাইফ ইজ এ জার্নি, নাথিং এলস। লাইফে গন্তব্য একমাত্র কবর। তাহলে কেউ যদি ডেস্টিনেশন বুঝায় তাহলে আপনি বুঝে নিতে হবে কবর, আর জার্নি বুঝাইতে বুঝতে হবে লাইফের টোটাল ফিলিং এবং এক্সপিরিয়েন্সটা। সো সিকোয়েস অ্যাফার্মেশন ফর ইমোশনাল আলকেমিস্ট, আমরা চাই সবাই ইমোশনাল আলকেমিস্ট হয়ে উঠেন। তাহলে যে অ্যাফার্মেশনটা আমরা আমাদের রেগুলার লাইফে বলতে পারি, আই এম নট মাই ইমোশন, আই এম দ্য স্টিল স্পেস বিনিথ ইট, I do not need to fight, I do not need to fix, or do not need to fear the feeling. I only need to flow like a river, like a water, and observe and subtract the story from ego to emptiness, from noise to knowing. আমার নয়েজ ক্রিয়েট হইতেছে অনেক অশান্তি, আমি এখন যখন জানতেছি তখন বুঝতেছি যে এটাকে রেকগনাইজ করতেছি, তখন এই নয়েজটা কমে যাচ্ছে। ফ্রম শুড টু সাইলেন্স, শুড এটা উচিত, এটা উচিত, এটা উচিত, এটা উচিত, ডক্টর ইউনূসের এখন এটা করা উচিত, ওবামার ওইটা করা উচিত ছিল, সাদ্দাম হোসেন এটা করে নাই দেখে মারা গেছে, অমুকের এটা উচিত ছিল, এই করে করে আপনি আপনার নিজের উচিতটা ভুলে যাচ্ছেন। আপনার উচিত গুলো বলা বন্ধ করা। Where peace begins. You are not your anger, you are not your sadness, you are not your fear, you are the stillness beneath it, the space between the waves and the watcher, the witness, the true self. Feel it, flow it, free it, then release. This is sequence, this is peace. So আপনি feel it, flow it and free it, release. আমার মধ্য দিয়ে ইমোশনগুলো যে আমি নদীর মতো প্রবাহিত হইতেছে, কন্টিনিউয়াস। ইটস ওকে, ফিল ইট, ফ্লো ইট এন্ড ফ্রি ইট, দেন রিলিজ। নিজেকে রিলিজ রাখেন, অলওয়েজ রিলিজ ফিল করেন, একটা ট্রু সেলফে বিলং করেন। দিস ইজ সিকোয়েন্স, দিস ইজ দ্য আলটিমেট পিস অফ লাইফ। আই হোপ আজকে প্রোগ্রামে আমরা একটা পিসফুল, টেনশন ফ্রি একটা লাইফের সন্ধান পেয়েছি, যেখানে আমরা নিজেকে সাবট্রাক্ট করব, নিজেকে সারেন্ডার করব এবং স্টিল অ্যান্ড কামনেসের মধ্যে থাকবো। সো সবার জীবনে ইমোশনের মাস্টারি অর্জন করে হ্যাপি ফিল করেন, এই আশায় আজকের মতো এখানে শেষ করছি। জাস্ট কয়েকজনের থেকে আমরা ফিডব্যাক নিব আজকে থেকে, সেশন থেকে আপনার সেরা লার্নিং কি ছিল, তারপরে আমরা বিদায় নিব। সবার জন্য আমরা চ্যাট এখন একটু ওপেন করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকেন, সুখী থাকেন, সবার জীবনে হ্যাপিনেস ছড়ায় দেন, হ্যাপিনেস অন। থ্যাংক ইউ। জাস্ট 1 মিনিট, আমি আসতেছি। সবাই একটু শেয়ার করবেন। সরি ফর দ্যাট, অনেক মাঝরাত আসলে, তারপরও কিছু করার নাই। আমি চেয়েছি সর্বোচ্চ ভ্যালুটা দিতে, কারণ আমাদের টোটাল 9টা টপিক কভার করতে হবে। থ্যাংক ইউ। সো আমরা কয়েকজনকে যারা হ্যান্ড রেজ করেছেন সুযোগ দিব, আপনারা জাস্ট আপনাদের আজকের সেশন থেকে সেরা লার্নিংটা আপনারা নেবেন। আজকে একটু ডিফিকাল্ট সেশন, ইমোশনের একদম ডেপথ থেকে আমরা আলোচনা করেছি তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ও, আমাদের নেক্সট সেশনের ইয়াটা একটু দিয়ে দিই, আপনারা গ্রুপে খেয়াল রাখবেন, ওইখানে যদিও দিয়ে দেওয়া হবে, তারপর আমি একটু নেক্সট সেশনটা কবে দেখে দিচ্ছি, দাঁড়ান। চিপ, আজকে সেকেন্ড ক্লাস হলো, আপনাদের থার্ড ক্লাস হচ্ছে 26 মে, 26 মে সোমবার, ঠিক একই সময় রাত 8:30টায়। 26 মে সোমবার রাত 8:30টায় কেউ মিস করবেন না, কারণ পরের ক্লাস হচ্ছে আমার মেন্টাল ওয়েলবিং নিয়ে, কিভাবে
মেন্টাল। আজকেরটা তো হার্টের ছিল, ট্রু মানে কিভাবে সোল নিয়ে কাজ করা যায়, পরেরটা আমরা ব্রেন নিয়ে কাজ করব, পুরো ব্রেন নিয়ে। সো ওইটাও আরো ইম্প্যাক্টফুল ক্লাস হবে, বিশেষ করে ফোকাস, তারপর মাইন্ডফুলনেস, আদার অনেকগুলো টপিক নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক রাত ভরে এখনো আপনারা অনেক মানুষজন আছেন। সো আমরা একটু চলে যাই দু একজনের কাছে। দেন শুরুতে আমরা যাচ্ছি সাদিয়া আলম আপুর কাছে। আপু আনমিউট করে কথা বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম কোচ। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মানে আজকে আমার মনে হচ্ছিল I would be able to talk to you. It is ওকে, one of the things actually I learned from you, that you have to believe what you want. ইয়া এজন্য পেয়ে গেছেন, গ্রেট। Yes, really great. আসলে কোচ, এই পুরা মান্থটাই অনেক সিরিজ অফ লার্নিং হচ্ছে, নিজের সেলফ ফিল্ট্রেশন হচ্ছে। মানে আর আজকের ইয়েটা তো একদম টোটালি খুবই লাইফ চেঞ্জিং। সো আমি এখান থেকে দুইটা পয়েন্ট বলবো যেটা আমার মানে খুবই আমাকে মুভ করেছে। ফার্স্ট হচ্ছে যে দ্য লাস্ট ফর্মুলা দ্যাট ইউ হ্যাভ সেড, ফরএভার ফুলফিলিং ফর্মুলা। লাইক অলওয়েজ, যে আমাদের মনে যেসব ঘটনাগুলো হয়, যেসব জিনিস আমাদেরকে ট্রিগার করে ইউজুয়ালি, এগুলাকে আসলে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেখা, ফিল্টার আউট করা, and then we should focus on it, যে what impact this is having on me, আমাকে কি ইম্প্যাক্ট এটা ক্রিয়েট করতেছে আসলে। যদি পজিটিভ হয় then I accept it, if it is not positive I have to discard it with keeping it in mind, যে আমার ফিলিংসটা কি বলে, does it give me a good feeling or bad, and then this will definitely make me take the right decision. ইয়া একদম একদম। And another point, প্ল্যাটার গুলাকে মানে ধরেন সে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি চাচ্ছি যে আমার চেহারাতে কোনো যদি ব্রণ থাকে বা সামথিং ইয়া থাকে আমি ক্লিন করবো, কিন্তু আয়নাটা অপরিচ্ছন্ন থাকলে তো আমি পারফেক্ট রিফ্লেকশনটা পাচ্ছি না। দ্যাটস এ ক্লিয়ার দ্য মিরর। আমরা ওই সাবট্রাক্ট করে মূলত ক্লিয়ার করে ফেলতেছি, ফিল্টার করে ফেলতেছি, এবং ইগো গুলাকে ফেলে দিয়ে অ্যাকচুয়াল আমি যখন পারফর্ম করতেছি তখন আপনি এজ এ হিউম্যান বিইং হিসেবে পারফর্ম করতেছেন, আপনার বেস্ট সেলফ থেকে পারফর্ম করতেছেন আর কি। না কোচ, one fact that you say is so very true, যে আমাদের ইগোটাই আসলে সব সময় আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ When you করে। own ego, ego owns you. Simple. Yes, simple as that. কারণ ওইটাই কিন্তু মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেটাতে আমরা রাইটলি ডিসিশন কখনোই নিতে ও পারি তো না। পুরো দত্ত, মানে ও পুরো আমার মানে লাইফের সব কন্ট্রোল করতেছে। আমরা ভাবতেছি এগুলো আমার, ব্যথা পাইতেছে ও, ধরেন আমারে গালি দিলে ব্যথা কিন্তু আমার সোল পাইতেছে না, কারণ আমরা জানি একজন মানুষ গালি দিলে তো আমার শরীরে আঘাত লাগতেছে না, ও লাগতেছে আমার ওই ইগোতে, ইগো থেকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, তাহলে ও আর আমি কিন্তু সেম পেসে চলে আসলাম। ভেরি ট্রু, ভেরি ট্রু। এন্ড বাই দ্যাট আমরা ভুলগুলা তখনই করি যখন আমরা ইগোকে প্রায়োরিটি দেই। We hurt other people, we hurt ourselves, we create a very toxic environment. So we have to learn to get over it always. And another is the cage model that you said, যে কেজের যে চ্যানেল, তারপরে অ্যাভয়েড, দেন তারপরে হচ্ছে getting stuck from our own identity and exploit. মানে it is actually very very important. আমি যখন জাস্ট ঘটনা এই ঘটনা কেসের মধ্যে, এখন আমি এই কেস থেকে কি এই রাস্তায় যাবো না এই রাস্তায়, আপনি ইভেন যদি ভুল করেও ফেলেন, এখন যেটা হবে আপনি ভাববেন যে কেসের আমি ওই ডোরটা দিয়ে বেরোইছি, এটা দিয়ে আর বের হওয়া যাবে না। এখন কিন্তু আপনি সুন্দর বুঝে যাচ্ছেন এবং নিজেই ডায়াগনোস করতে পারবেন, আপনার কারো কাছে যাওয়া লাগবে না। আপনি ভুল হয়ে গেলে তখন আবার না, নেক্সট থেকে আমি চ্যানেলের এই সি ডোরটা দিয়ে বেরোবো, একটাই পাথওয়ে, ডিভাইন পাথওয়ে। And the last and the foremost very important thing আপনি বলছেন, যেটা অলওয়েজ কোন একটা কনসিকুয়েন্স হলে গিভ ইয়োরসেলফ পজ, একটু থেমে যাওয়া, চিন্তা করা, দেন অ্যাক্টিং। মানে দিস ইজ এক্সট্রিমলি এসেনশিয়াল। বিকজ আমাদের সোসাইটি, আমাদের পিয়ার প্রেসার, চারদিক থেকে আমাদেরকে এত কিছু আমাদের মগজে ঢুকানো হয়েছে। উই ডোন্ট নিড মোর, উই নিড টু সাবট্রাক্ট মোর, নট থিংস মোর। আমাদের অনেক কিছু আরো আরো লাগবে, আরো আরো লাগবে। আমরা অলওয়েজ দেখবেন নিড মোর 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 ভাবতেছি, বাট
আমরা এটা ভাবতেছি না যে আমার আইডেন্টি থেকে সাবট্রাক্ট করার কি কি আছে, এত মোর হয়ে গেছে আমি আর মুভ অন করতে পারতেছি না। সো ওইটা এর জন্য খুব ইম্পর্টেন্ট। Yes, মানে these are the মানে vital learnings, and আর বললে তো আসলে কোচ শেষ হবে না, but we need to go and repeat and reflect on it actually. So lot of duas for you. Actually, you have worked so hard for us, and with all good intention, আমরা যাতে আপনার সোলজার হতে পারি, পায়োনিয়ার হতে পারি আপনার এই লার্নিং ইভেন এ। আপনারা দেখেন আমরা এই সেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিংলি ডিজাইন করছি। আপনাদের এখানে আসার আগে আমরা কিন্তু একটা সোল পারপাস ফুললি ওয়ার্ক করি। আপনারা কাউকে দান করেছেন, নিজের আত্মীয়, অনেক মানুষ প্রচুর ইম্প্যাক্টফুল কাজ করে কিন্তু এখানে আসছে। যে মানে এটার আমার প্র্যাকটিসটাই ছিল, জিনিসটা এমন একটা কাজ করে আমরা আসি। এই কোর্সে কিন্তু আমরা ফি দিয়ে কেউ আসি নাই, সবাই কোনো না কোনো একটা ভালো কাজ করে তারপর এখানে আসছি। তো এইভাবে আমাকে প্রতিনিয়ত ব্রেইনটাকে ট্রেন আপ করতে হবে আর কি। Yes, thank you so much, coach. Thank you for the opportunity. I will leave it for others. Thank you so much. থ্যাংক ইউ। আমাদের এটা কাজ এখন এই লাইটটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। সো একজন ভাই প্রশ্ন করেছেন যে আমার যদি এক্সপেকটেশন না থাকে, এক্সপেকটেশন না থাকার কথা বলি না, আমি যেটা বলছি এক্সপেকটেশনের সাথে অ্যাটাচমেন্ট। আমি রোলস রয়েস গাড়ি কেনার এক্সপেকটেশন আমার থাকবে, কিন্তু রোলস রয়েস গাড়িকে যদি আমি ওন করে ফেলি তাহলে গাড়ি আমাকে ওন করবে, তখন মনে হবে এই গাড়ি স্যার আমি শেষ। আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার এক্সপেকটেশন ইটস গুড, বাট আমি যদি মনে করি ভালো রেজাল্ট না করলে আমি শেষ, তাহলে আমি ইগো অ্যাটাচ, আমার সোল অ্যাটাচ করাইতে হবে, নট ইগো অ্যাটাচ। ওইটা হচ্ছে আমাদের প্রবলেম। এবং যখন আপনি ফ্রি হয়ে যাচ্ছেন, ওয়ার্ক ইটসেলফ যখন আপনার কাছে ফরএভার ফুলফিলিং ফর্মুলা আপনি যখন পে করতেছেন, তখন আপনি আসলে প্লে করতেছেন, তখন তো আপনার ফ্রি, তখন আপনি বেশি মনোযোগ দিয়ে বেশি আমি পড়ালেখা কেন করতেছি, এই পড়ালেখা দিয়ে আমি একটা ইম্প্যাক্টফুল কাজ করি। আপনার রেজাল্টটা ইম্পর্টেন্ট না, তো গ্রেডসটা তো আপনার ইগোর জন্য দরকার, সোসাইটির জন্য দরকার। কিন্তু এই পড়ালেখা দিয়ে যদি আপনি চিন্তা করেন যে এটা দিয়ে আমি কি ইম্প্যাক্টফুল কাজ করব, তখন দেখেন এই পড়ালেখাটা অন্য লেভেলে হবে। এটা শুধু পরীক্ষায় পাশ করার রেজাল্টের জন্য হবে না। তো এক্সপেকটেশনটা আসলে রেজাল্টে থাকবে না, এক্সপেকটেশন থাকবে এইটা থ্রুতে আমি যে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করতেছি সার্টিফিকেটের জন্য। কি করবেন সার্টিফিকেট দিয়ে? কোথাও লাগবে, কাজে লাগবে। এইটার অ্যাচিভমেন্টটা কত মানুষের জীবনে আমরা প্রভাব বিস্তার করতেছি সেটার জন্য। এবার যাচ্ছি আমরা হোসাইন আবরার ভাইয়ের কাছে। আচ্ছা, এক ভাইয়া লিখেছেন ইংলিশে, আমরা পুরো স্লাইড ইংলিশে বাট সবকিছু বাংলা, এবং সবার জন্য বলতেছি আমি হয়তো বা এই 6 মাস আর বাংলাতে ট্রেনিং করাবো। এরপরে আমি যেহেতু গ্লোবাল মুভমেন্টে অলরেডি অনেক বড় কিছু ইম্প্যাক্ট করলাম, আমার 3টা বই ইংলিশে বেরোচ্ছে, তো এগুলো কয়টা বাংলা ভার্সন বই হবে আই ডোন্ট নো। সো যারা ইংলিশে এখন দুর্বল আছেন, ইংলিশ শেখার জন্য 1 থেকে 1.5 মাস বা 2 মাস এনাফ। আপনি গুরুত্ব দিয়ে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা গ্লোবালি ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখা দরকার। এবং আমি গ্লোবালি চলে গেলে আসলে বাংলাতে আমার আর ট্রেনিং হয়তো এই বছরের পর আর করানো হবে না। তো যারা আমার লার্নিং এর সাথে অ্যালাইন থাকতে চান, দয়া করে সবাইকে বলবো যারা ইংলিশে দুর্বল আছেন, ইংলিশটাকে একটু বোঝার জন্য বই টইগুলো পড়েন, দেখবেন আপনি একটা গ্লোবাল লার্নিং এর সাথে অ্যালাইন হতে পারছেন। হোসেন আবরার ভাইয়া আনমিউট করে কথা বলতে হবে। আজকে লার্নিং ডিপ, অবশ্যই এটা ডিপে গিয়ে আরো শিখতে গেলে এই লার্নিংটা প্র্যাকটিস করেন। আমাদের স্লাইডটা আপনাদের কাছে দিয়ে দিব, এবং এইবারে স্লাইডটা আমি এমন ভাবে তৈরি করেছি বাচ্চাদের মতো, প্রত্যেকটা এক্সাম্পল ভেঙে ভেঙে আমি দেখবেন ডিটেইল করে দিয়েছি। যখন আপনি রিভিউ করবেন আপনার অন্য কারো কাছে যেতে হবে না, আপনার নোটস এবং স্লাইড ইটসেলফ এনাফ। সো এইটা দিয়ে করলে হবে। আর এইগুলো গুগল টুগল চ্যাট জিপিটি করে খুব কিছু পাবেন না, বিকজ এগুলা ক্লিয়ারলি আমার নিজস্ব এলিমেন্ট। তো এখানে যখন দিবেন ওরা হয়তো এলোমেলো উত্তর দিবে, বিধায় আমি যেভাবে লার্নিংটা দিয়েছি এইভাবে আপনি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বেটার। আচ্ছা, আমরা পাই নাই, এস এম জাকারিয়া ভাইয়ের কাছে যাচ্ছি। আগের স্লাইড অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। যাদের ঘুম পেয়ে গেছে তারা আছে, ঘুমায় পড়েন, কোনো সমস্যা নেই। আমরা আর কয়েকজনের কথা নিয়ে তারপর শেষ করব। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা মাহিম ভাইয়ের কাছে। মাহিম আনমিউট করে বলতে হবে। মাহিম কানেক্ট হচ্ছে না। শফিকুল ইসলাম উপরে টপে। শফিকুল ইসলাম ভাই আনমিউট করে কথা বলতে হবে। অনেকে
আচ্ছা লোয়ার করে আবার দেন। পড়বই নিয়ে কাজ হইতেছে, ওইটা রেডি হলে আপনারা পাবেন। আমাদের একটা অ্যাপ ডেভেলপ করতেছি হলিস্টিক লাইফস্টাইলের উপরে, ওইখানে একটা পড়বই ইয়া থাকবে আমাদের। আপনারা দেখেছেন, অলরেডি শিখেছেন। ভিডিও যদি চান তাহলে আপনাদের জন্য যেটা করতে পারি, লাইভ প্রোগ্রাম অফ করে দিয়ে আমরা এই কোর্সটা ভিডিও আকারে দিয়ে দিতে পারি, বাট আমরা লাইভ প্রোগ্রামে কোনো রেকর্ডিং প্রোভাইড করি না। এটা শুরু থেকেই বলা, এবং আমাদের সকল কমিউনিকেশনে গত 7 বছর ধরে এটা করতেছি। ইংরেজি শেখার জন্য আলাদা করে শেখার দরকার নেই, বাংলা যেমনি শিখছেন অমনি ইংলিশ শিখবেন। ইংলিশ শেখার উপায়, বেশি করে ইংলিশ শুনবেন, বেশি করে ইংলিশ পড়বেন, এবং বেশি করে বলবেন। শুনবেন, বলবেন, পড়বেন, আপনি অটো শিখে যাবেন। শুনতে শুনতে দেখবেন আপনার ওয়ার্ডগুলো মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে ওয়ার্ডগুলো বুঝে গেছেন। এত জটিল কিছু না, আপনি সিরিয়াসলি মাথায় নিবেন যে আমি শিখতে চাই, তাহলে দেখবেন শিখে গেছেন। স্লাইডগুলো ক্লাসের পূর্বে কেন দিব ভাইয়া? তাহলে এই কপি টপি করে নানান জায়গায় এগুলো ছড়ায় দেওয়ার জন্য? এটা আমরা কখনো করি না। আমরা 7 বছর, আমাদের কিছু প্রিন্সিপালস আছে, আমরা আমাদের প্রিন্সিপালসের বাইরে কখনো যাব না। হয় আপনাকে আমার প্রিন্সিপালে আসতে হবে, আদারওয়াইজ আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন না। আব্দুস সামাদ ভাইয়া, আই হোপ অনেকে ঘুমাই টুমাই গেছেন। হ্যানরিজ মনে হয় আগে ছিল। আব্দুস সামাদ ভাই আনমিউট করে বলতে হবে। এদের কি ইয়েতে দিয়ে দেন? এত স্লাইডে অনেক কিছু, যতটুকু ক্লিয়ার হয়েছেন ততটুকু ফোকাস করেন। হোয়েন ইউ ফোকাস অন হোয়াটস মিসিং ইউ উইল মিস হোয়াটস দেয়ার। 100টা স্লাইডের 100টা জিনিস আপনার বোঝার দরকার নাই, সিম্পলি 2টা বুঝছেন, 2টা কাজে লাগান, লাইফ ঘুরে